নমস্কার, ব্রেনটেক ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। গতকাল আমরা আলোচনা করেছিলাম 28 নভেম্বর 2025-এর সেকেন্ড শিফট। আজ আমরা আলোচনা করব 28 নভেম্বর 2025-এর থার্ড শিফট। ঠিক আছে, আমি কথা দিচ্ছি, আমি এই গ্রুপ ডির যে 101টা শিফটে এক্সাম হয়েছিল আগের বছর, তার আমি 101টা শিফটেই আমি করাবো, 101টা শিফটেই আমি ডিসকাস করব। ঠিক আছে, তো চলো বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক। 1 নম্বর কি আছে দেখো, সিম্পলিফিকেশন দা গিভেন এক্সপ্রেশন। ঠিক আছে, এই এক্সপ্রেশনটা দেওয়া আছে, সিম্পলিফিকেশন করতে হবে, কিছুই নয় এটা। দেখো কি দেওয়া আছে, 18 প্লাস 3 অফ 24, এটা কি আছে, এটা দেওয়া আছে, এই সমীকরণটা দেওয়া আছে। আমরা কি জানি রুল, বদমাস, BODMAS। তাহলে আগে কার কাজ হবে, ব্র্যাকেট। ঠিক আছে, তাহলে আমরা ব্র্যাকেটের কাজ আগে করি। 18 প্লাস 3 অফ, দেখো এবারে ব্র্যাকেটের মধ্যে কার কাজ আমি আগে করব, ব্র্যাকেটের পর কি হবে, ও থাকলে অফ, ডি ফর ডিভাইড, আর এম ফর মাল্টিপ্লাই। তাহলে আমি মাল্টিপ্লাই এর আগে ডিভাইডের কাজ করব। ঠিক আছে, তাহলে আমি আগে ভাগের কাজ করব। তাহলে 24/8, ঠিক আছে, ইন্টু 2 মাইনাস 6। ঠিক আছে, তাহলে কত হচ্ছে, 18 প্লাস 3 অফ 8 3 24, 3 দুগুণে 6, একবার করে নিলাম, অফ 6 মাইনাস 6। এরপর আগে কার কাজ হবে, দেখো ব্র্যাকেটের পর আগে অফ। ঠিক আছে, আগে অফের কাজ হবে। তাহলে অফ মানে কি, গুণ। তাহলে 18 প্লাস 3 ইন্টু 6, 3 ইন্টু 6 মানে হচ্ছে 6 3 18। ঠিক আছে, 18 মাইনাস কি আছে, 6। তাহলে কি হচ্ছে, 18 প্লাস 18 কত হচ্ছে, 36 মাইনাস 6 সমান 30। কিছুই ছিল না। ঠিক আছে, এই বড়মাসের রুলটা মনে রাখবে, তার আগে ভি 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 বড়মাস করে দেবে, ভি ফর বার। ঠিক আছে, আগে বার উপরে যেটা থাকে সেটা হচ্ছে বার। তাহলে আগে বারের কাজ হবে, তারপরে ব্র্যাকেট, তারপরে অফ, তারপরে ডিভাইড, তারপরে মাল্টিপ্লাই, তারপরে অ্যাড, তারপরে সাবট্রাক্ট। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট কি বলছে, বলছে এ মেটাল রড ডিভাইড ইনটু 3 পার্টস, ABC। বলছে একটা মেটাল রড আছে, পুরো একটা মেটাল রড আছে, 3টে পার্টে ভাগ করা হয়েছে, এ, এটা বি, এটা সি। ঠিক আছে, তাদের রেশিও দেওয়া, এ আর বি, বি এর রেশিও দেওয়া আছে, এ ইজ টু বি দেওয়া আছে আমার। দেখো কি দেওয়া আছে, এ ইজ টু বি আমার দেওয়া আছে 9:14। আর কি দেওয়া আছে, সি ইজ টু বি, সি ইজ টু বি দেওয়া আছে আমার 10:13। ঠিক আছে, ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য লেন্থ অফ এ আর সি, মানে এ মাইনাস সি, এ আর সি এর আমার লেন্থের ডিফারেন্স দেওয়া আছে 23 সেমি, এ মাইনাস সি সমান 23 সেমি হতে পারে, 23 সেমি। বা সি যদি বড় হয় তাহলে অর সি যদি বড় হয় তাহলে সি মাইনাস এ সমান 23 সেমি। ঠিক আছে, বলছে এখানে দেওয়া আছে শুধুমাত্র সি আর এ আর সি এর মধ্যে ডিফারেন্স। ঠিক আছে, বলছে ফাইন্ড দ্য টোটাল রেঞ্জ অফ দ্য মেটাল রড, বলছি রডটার টোটাল লেন্থ কত। ঠিক আছে, তাহলে আমি আগের মতো আমি এ বি সি করলাম, অনুপাত এ ইজ টু বি সমান 9:14। তাহলে 9:14 লিখলাম। আমি কি বলেছিলাম, যেটা ফাঁকা থাকবে তার পাশেরটা আমি লিখে দেবো এখানে 14। সি ইজ টু বি সমান হচ্ছে 10:13, তাহলে সি হচ্ছে 10 হবে, আর বি সমান কত হবে, 13। ঠিক আছে, এটা ফাঁকা আছে, এর জায়গায় আমি 13 লিখে দিলাম, কারণ এর পাশে আমার 13 আছে। ঠিক আছে, এবার আমি গুণ করে নেবো, 13 9 কত হবে, 117। ইজ টু কত হবে, 14 × 13 কত হবে, 182। ইজ টু 14 × 10 140। ঠিক আছে, এবারে দেওয়া আছে, দেখো এ আর সি এর ডিফারেন্স হচ্ছে 23 সেমি। ঠিক আছে, তাহলে এ আর সি এর ডিফারেন্স এখানে কি হচ্ছে, 117 মাইনাস 140, এত ইউনিট। তাহলে 140 মাইনাস 117 সমান কত ইউনিট হচ্ছে, 23 ইউনিট হচ্ছে। 23 ইউনিট আমার এখানে দেওয়া আছে, দেখো 23 ইউনিট, 23 ইউনিটের মান কত দেওয়া আছে আমার, এ আর সি এর ডিফারেন্স কত হচ্ছে 23 সেমি। তাহলে 23 ইউনিট সমান আমার এখানে দেওয়া আছে 23 সেন্টিমিটার। তাহলে কি বলেছে, that total length of the metal rod, metal rod এর টোটাল লেন্থ কত, মেটাল রডের টোটাল লেন্থ কত আছে,
তাহলে মেটাল রেডের টোটাল লেন্থ মানে কি এ প্লাস বি প্লাস সি। আমার এখানে এ প্লাস বি প্লাস সির অনুপাত কত হচ্ছে, এ প্লাস বি প্লাস সির এখানে অনুপাত কত হচ্ছে 117 প্লাস 182 প্লাস 140, যোগ করলে কত হচ্ছে দেখো, যোগ করলে কত হচ্ছে 7 আর 2 9, 8 4 12, একে 13, 3 হাতে থাকে 1, 3 একে 4, 439 ইউনিট। ঠিক আছে, 439 ইউনিট। তাহলে আমার এখানে যেহেতু 23 ইউনিট সমান 23 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে আমার 439 ইউনিট সমান কত হবে, 23/23 ইন্টু 439, মানে 23 কেটে গেল সমান 439 সেন্টিমিটার। খুব ইজি অঙ্ক, এরকম অঙ্ক তোমাদের গতকাল আমি একটা করিয়েছি। ঠিক আছে, দেখো নেক্সট 3 নাম্বার কি বলেছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ এটা when x প্লাস 2 x is to x সমান 2 হবে। ঠিক আছে, এটা টাইপিং মিস্টেক আছে। তাহলে x সমান 2 হলে x স্কয়ার প্লাস 3x প্লাস 5 এর মান কত হবে, x স্কয়ার প্লাস 3x প্লাস 5। ঠিক আছে, x সমান 2 হলে এখানে 2 স্কয়ার প্লাস 3 ইনটু 2 প্লাস 5, তাহলে কত হচ্ছে 2 স্কয়ার 4 প্লাস 6 প্লাস 5 সমান কত হচ্ছে 6 4 10 5 15। অ্যানসার ডি, কিছুই ছিল না। নেক্সট কি বলেছে দেখো 4 নাম্বার, বলছে স্মার্ট বাজার ইজ অফারিং বাই 16 গেট 9 ফ্রি। বলছে 16টা জিনিস কিনলে 9টা জিনিস ফ্রি। ঠিক আছে, হাউস হোল্ড বলছে পার্সেন্টেজ অফ ডিসকাউন্ট কত, 16টা জিনিস কিনলে 9টা জিনিস ফ্রি, তাহলে ডিসকাউন্ট কত, ডিসকাউন্ট পার্সেন্টেজ কত। ডিসকাউন্ট পার্সেন্টেজ মানে কি, প্রথম দিন ফার্স্ট শিফটে আমি এরকম একটা অঙ্ক করেছিলাম। ঠিক আছে, ডিসকাউন্ট পার্সেন্টেজ সমান কত, ঠিক আছে, এই ফ্রি হলে, তাহলে যেটা ফ্রি সেটা আমার উপরে হবে বাই টোটাল, বাই টোটালটা হবে। ঠিক আছে, 16 প্লাস 9 ইনটু পার্সেন্টেজ করার জন্য আমি 100%। ঠিক আছে, এরকম যদি অঙ্ক দেখা যায় যে বাই এত এত ফ্রি এতগুলি ফ্রি, তাহলে কি হবে, ডিসকাউন্ট পার্সেন্টেজ কত হবে, যতগুলো ফ্রি সেটা উপরে হবে বাই টোটালটা 16 প্লাস 9। ঠিক আছে, ইনটু 100%। তাহলে ক্যালকুলেশন করলে কি হচ্ছে 9/16 প্লাস 9 কত হচ্ছে 25 ইনটু 100%। ঠিক আছে, 25 4 100, তাহলে কত হচ্ছে তোমার 9 4 36%। ঠিক আছে, কোনো সময় 9/16 করে দেবে না। ঠিক আছে, 9 বাই টোটালটা 16 প্লাস 9। ঠিক আছে, নেক্সট 5 নম্বরে বলছে ইফ এ 7 ডিজিট নাম্বার, এটা দেওয়া আছে 7 ডিজিটের নাম্বার দেওয়া আছে, বলছে এটা 11 দিয়ে ভাগ 11 দিয়ে ডিভিজেবল। ঠিক আছে, তাহলে পি এর মান কত, দেখো আগে সংখ্যাটা লিখছি 7 8 পি 3 9 4 5। ঠিক আছে, 11 দিয়ে ডিভিজেবলের সূত্র কি, 11 দিয়ে ডিভিজেবলের ফর্মুলা কি, একটার পর আরেকটা নেবো। ঠিক আছে, মাঝে একটা ছেড়ে, এটা 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 একটা, দেখো মাঝে একটা ছেড়ে আরেকটা নেই সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা এগুলো যোগ করব। ঠিক আছে, তাহলে 7 প্লাস পি প্লাস 9 প্লাস 5, এইটা মাইনাস যেটা বাকি রয়ে গেল, যেগুলো বাকি রয়ে গেল দেখো মাঝে একটা করে বাকি রয়ে গেছে, তাহলে এটা প্লাস এটা প্লাস এটা মাইনাস, তাহলে কত হচ্ছে 8 প্লাস 3 প্লাস 4, এইটা সমান কত হতে হবে, 0 হতে হবে বা 11 এর মাল্টিপল। ঠিক আছে, 11 দিয়ে ডিভিজিবলের ফর্মুলা হচ্ছে এটাই। এইটাই এই যে একটা ছেড়ে একটা, একটা ছেড়ে একটা, এটা যোগফল মাইনাস বাকি যেগুলো রয়ে গেল সেগুলো যোগফল। এটা এটা ইজিক্যাল টু 0 হতে পারে, 11 হতে পারে, 11 মাল্টিপল 22 হতে পারে, ডট 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 ডট। ঠিক আছে, যত খুশি হতে পারে। তাহলে আমি প্রথমে 0 নিয়ে দেখবো কত হচ্ছে, দেখো 9 5 14, 14 এর সাথে 21, তাহলে 21 প্লাস পি। ঠিক আছে, মাইনাস কত হচ্ছে 8, 8 4 12, 12 3 15, মাইনাস 15 সমান আমি 0 নিয়ে দেখছি, তাহলে 21 প্লাস পি মাইনাস 15 সমান 0। তাহলে পি সমান কত হবে, দেখো এই মাইনাসটা এদিকে চলে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 15, আর এখানে প্লাস আছে তাও এদিকে চলে গেলে মাইনাস হয়ে যাবে 21। পি সমান কত হচ্ছে, পি এর মান কত হচ্ছে 15 6 21 -6, যেটা পসিবল না। ঠিক আছে, কারণ এই পি এর জায়গায় -6 তো আমি মান বস করাতে পারি না। তাহলে এবারে নেক্সট আমি কত দেখবো, 11 নিয়ে দেখবো। ঠিক আছে, তাহলে 11 এখানে সমীকরণটা কত আসছে, তাহলে আমি সমীকরণটা একবার লিখছি 21 প্লাস পি মাইনাস 15 ইজিক্যাল টু 0 নিয়েছিলাম এখানে, এবারে আমি পরেরটা 11 নিয়ে দেখবো। ঠিক আছে, 11 মাল্টিপল হতে হবে, শুধু 0 হবে, 0 যদি ভাবো তাহলে সেটা কিন্তু ভুল। ঠিক আছে, 0 অথবা 11 মাল্টিপল, তাহলে আমি 11 নিয়ে দেখলাম, তাহলে কি হচ্ছে পি সমান কত হচ্ছে 11
এই মাইনাসটা এদিকে গেলে কি হবে +15, আর এই প্লাসটা এদিকে গেলে কত হবে -21, ঠিক আছে। তাহলে কত হচ্ছে p কত হচ্ছে 11, আর 15 কত হচ্ছে 26, 26 এর থেকে যদি 21 যায় কত থাকছে 5, তাহলে p সমান 5, 5 আমার অ্যান্সার আছে b, ঠিক আছে। অ্যান্সার হয়ে গেল। এটা এক্ষেত্রে মনে রাখবে একটার পর একটা নেব, ঠিক আছে, সেটা দিয়ে সেগুলো যোগ করব, মাইনাস বাকি যেগুলো রয়ে গেল সেগুলো যোগ করব, ইজিক্যাল টু 0 হবে, এরকম কোনো মানে নেই, 0 অথবা 11 মাল্টিপল হবে, ঠিক আছে, 11, 22, 33 যা খুশি হতে পারে। তাহলে আমি এই দুটো বিয়োগফল আমি প্রথমে 0 নিয়ে দেখলাম, 0 থেকে আমার -6 অ্যান্সার বেরিয়েছে, মাইনাস বেরিয়েছে, তাহলে p এর জায়গায় আমি -6 তো রাখতে পারি না, তাহলে নেক্সট আমি 11 নিয়ে দেখবো ইজিক্যাল টু, তাহলে 11 নিয়ে বেরোলে আমার অ্যান্সার হচ্ছে 5, ঠিক আছে। নেক্সট 6 নম্বরে কি বলেছে দেখো, the sum of two numbers is 26, বলছে দুটি সংখ্যার হচ্ছে যোগফল হচ্ছে 26, দুটি সংখ্যার যোগফল 26, the bigger number is greater than the smaller number by 4, বলছে দুটো সংখ্যা আছে, দুটো সংখ্যার হচ্ছে যোগফল হচ্ছে 26, তাদের মধ্যে বড় সংখ্যাটা যেটা সেটা ছোট সংখ্যার থেকে কত বড় 4 বড়, ঠিক আছে। তাহলে বিগার নাম্বার কত, তাহলে বড় নাম্বারটা কত, তাহলে আমি ধরে নিচ্ছি দুটো সংখ্যা আছে, একটা হচ্ছে x আর একটা y, এখানে কি বলেছে দুটো সংখ্যার সাম বলেছে মানে যোগফল 26, তাহলে আমি এখানে লিখতে পারি x + y = 26। আরেকটা কি বলেছে দ্য বিগার নাম্বার ইজ, ধরলাম আমি x টা বড় নাম্বার, ঠিক আছে, x গ্রেটার দেন y, x টা বড় নাম্বার ধরলাম, দ্য বিগার নাম্বার ইজ গ্রেটার দেন দ্য স্মলার নাম্বার বাই 4, ঠিক আছে। তাহলে বিগার নাম্বার x মাইনাস y সমান 4, কারণ কি বড় নাম্বারটা ছোট নাম্বার থেকে 4 বেশি, ঠিক আছে। তাহলে আমি দুটো সমীকরণ পেলাম, একটা হচ্ছে একটা সমীকরণ x + y = 26, আর একটা পেলাম x - y = 4, কারণ বড় নাম্বারটা ছোট নাম্বারের থেকে 4 বেশি, ঠিক আছে। এবার আমি দুটো সমাধান করব, x + y = 26 আর x - y = 4, ঠিক আছে। দেখো এক্ষেত্রে আমি কি করতে পারি, দেখো এক্ষেত্রে যেহেতু x আর y এর সব সমান আছে আমার, তাহলে এখান থেকে আমি সমীকরণ করলে দেখো বেরোবে যে আমি y 2x সমান কি হয়, এক্ষেত্রে এরকম সমীকরণ থাকলে x + y = সামথিং, x - y = সামথিং, এক্ষেত্রে আমি একবার করতে পারি, যোগ করে দিলাম আমি 2x সমান কি হবে, এই দুটো যোগ বাই 2, ঠিক আছে, 26 আর 4 এ কত হবে 30, ঠিক আছে। x সমান, সরি 2x সমান নয়, এখানে কি হবে এরকম যদি সমীকরণ থাকে x + y = সামথিং, x - y = সামথিং, তাহলে আমার x এর মান বের হয় কি এই দুটো যোগফল বাই 2, আর y এর মান বের হয় এই দুটোর বিয়োগফল বাই 2, তাহলে y এর মান কত বের হয় 26 - 4 হচ্ছে 22 বাই 2, ঠিক আছে। তাহলে x এর মান কত বের হলো 15, আর y এর মান কত বের হলো 11, 2 11 22, এটা হচ্ছে 2 15 30, তাহলে আমার x এর মান বের হলো 15, y এর মান বের হলো 11, তাহলে বলি যে বিগার নাম্বার কত, তাহলে বিগার নাম্বার কত বের হলো আমার 15, কারণ x টা আমি বড় ধরেছিলাম, ঠিক আছে। তাছাড়াও x এর বড় নাম্বারটা দেখো 15 আসছে, 11 থেকে 15 বড়। দেখো এখানে শেখার বলতে এই সমীকরণটা সমাধান করা, যদি এইরকম থাকে কোনো সমীকরণ x + y = সামথিং, x - y = সামথিং, তাহলে যখন x এর মান বের করবে তখন x এর মান হবে দুটো যোগ বাই 2, আর y এর মান বের করবে যখন তখন দুটো বিয়োগ বাই 2, ঠিক আছে। দেখো নেক্সট হচ্ছে 7 এর দাগেরটা কি বলেছে, দ্য ডায়াগোনাল অফ দ্য রম্বস আর রেশিও অফ 3:4, তাহলে দেখো আমি একটা রম্বস আঁকছি এখানে, রম্বসের কি হয়, রম্বসের 4টি বাহুর দৈর্ঘ্য সমান হয়, ঠিক আছে। আমি একটা রম্বস আঁকলাম, ধরলাম প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ করে, আমার বলেছে দুটি কর্ণ ডায়াগোনাল মানে হচ্ছে কর্ণ, ঠিক আছে, তার অনুপাত হচ্ছে 3:4, ঠিক আছে, তার অনুপাত হচ্ছে 3:4, তাহলে আমি একটা ধরলাম 3x আর একটা ধরলাম 4x, তাহলে আমি এটা ধরলাম 3x আর এটা ধরলাম 4x, ঠিক আছে। এবার দেখো পেরিমিটার বলেছে, পেরিমিটার বলছে 100 সেমি, কোন রম্বসের মানে কোন চতুর্ভুজই ধরো, কোন রম্বসের পরিসীমা কি হবে, চতুর্ভুজের পরিসীমা কি হবে 4টি বাহুর যোগফল, ঠিক আছে। ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা কি হয় 3টে বাহুর যোগফল, তেমনি রম্বসের ক্ষেত্রে পরিসীমা যদি 4টে বাহুর যোগফল হয়, তাহলে কি হবে আমার পরিসীমা কত হচ্ছে, পেরিমিটার কত হচ্ছে রম্বসটার, পেরিমিটার কত হচ্ছে 4a, 4টি বাহুর যোগফল এ করে 4টি বাহুর যোগফল সমান 4a, তাহলে তাহলে আমার কি এই 4a সমান 100, পেরিমিটার দেওয়া আছে আমার, তা ফাইন্ড দ্য এরিয়া বলেছে যে রম্বসের এরিয়া চাইছে, ঠিক আছে। রম্বসের এরিয়ার সূত্র কি, রম্বসের এরিয়ার ফর্মুলা হচ্ছে হাফ ইনটু d1 ইনটু d2, ঠিক আছে। d1 d2 কি, একটা দুটো ডায়াগোনাল মানে দুটো কর্ণ,
মানে আমি যদি 3x আর 4x এর মান পেয়ে যাই তাহলে আমি এই রম্বসের এরিয়া আমি পেয়ে যাবো। এবার হচ্ছে আমি 3x আর 4x এর মান কি করে বের করব। দেখো রম্বসের ক্ষেত্রে আরেকটা ফর্মুলা আছে, দেখো 4a স্কয়ার সমান d1 স্কয়ার প্লাস d2 স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে রম্বসের ডায়াগোনালের সাথে বাহুর সম্পর্ক। ডায়াগোনাল মানে কর্ণের সাথে বাহুর সম্পর্ক। এই ফর্মুলাটা অবশ্যই মনে রাখবে। ঠিক আছে, আর এই রম্বসের এরিয়ার ফর্মুলাও মনে রাখবে। ঠিক আছে, হাফ ইনটু দুটো ডায়াগোনালের গুণফল। আর একটা ফর্মুলা আছে বাহুর সাথে যেটা ডায়াগোনালের সম্পর্ক, সেটা হচ্ছে 4a স্কয়ার সমান d1 স্কয়ার প্লাস d2 স্কয়ার। ঠিক আছে, এবার দেখো 4a স্কয়ার, তাহলে আমি এই সমীকরণ থেকে কি পাচ্ছি, 4a স্কয়ার সমান ডায়াগোনাল d1 কত আছে 3x, মানে আমি একবার করে দিচ্ছি 9x স্কয়ার, 3x এর তার হোল স্কয়ার করলে কত হচ্ছে 9x স্কয়ার প্লাস 4x তার হোল স্কয়ার করলে কত হচ্ছে 16x স্কয়ার। ঠিক আছে, তাহলে আমার 4a স্কয়ার সমান কত হচ্ছে 9 আর 16 কত হচ্ছে 25x স্কয়ার। ঠিক আছে, আমি এখান থেকে তো পাচ্ছি, এখান থেকে তো পাচ্ছি 9 4 স্কয়ার সমান 25x স্কয়ার। ঠিক আছে, তাহলে আমি এখানে এর মানটা বের করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে আমার a স্কয়ার সমান কত হবে 25x স্কয়ার বাই 4, তাই তো। তাহলে আমার a সমান কি হবে রুট ওভার অফ 25x স্কয়ার বাই 4 সমান কত হবে, 25 এর জন্য 5 বেরিয়ে গেল, 5 5 এ 25, 5 x স্কয়ারের জন্য x বেরিয়ে গেল, বাই 4 এর জন্য 2 বেরিয়ে গেল, 5x বাই 2। ঠিক আছে, এটা হচ্ছে a এর মান 5x বাই 2। ঠিক আছে, আমার তাহলে পেরিমিটার কি, পেরিমিটারের সূত্র কি রম্বসের 4a, তাহলে আমি এখানে a এর জায়গায় মানটা বের করে দিলাম যে 5x বাই 2, 5x বাই 2, 2 দুগুণে 4, তাহলে কত বেরিয়ে গেল, পরিসীমা আমার বেরিয়ে গেল কত 10x, পরিসীমা পরিসীমা আমার কত বেরিয়ে গেল 10x। আবার দেখো এখানে পরিসীমা রম্বসের পরিসীমা দেওয়া আছে 100 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমি কি এখানে পরিসীমা বেরিয়েছে 10x, তাহলে কি আমি লিখতে পারি, এখান থেকে কি আমি লিখতে পারি যে 10x সমান 100, যেহেতু আমার এখানে পরিসীমা দেওয়া আছে 100, তাহলে x সমান কত হবে 100 বাই 10 সমান 10, হ্যাঁ কি না, 10 বেরিয়ে গেল x এর মান। তাহলে x এর মান 10 বেরিয়ে গেলে তাহলে আমার এখানে কি বলেছে এরিয়া বের করতে গেলে d1 ইনটু d2, আমার d1 কত, d1 সমান 3x, তাহলে x এর মান কত বেরিয়েছে আমার 10, তাহলে 3 ইনটু 10 সমান 30, আমার তাহলে d2 এর মান কত বেরোবে 4x, 4x সমান কত 4 ইনটু 10 সমান 40। তাহলে আমি এখান থেকে এরিয়া কত পাবো, এরিয়া কত পাচ্ছি, তাহলে আমি রম্বসের হাফ ইনটু d1 ইনটু d2, d1 এর মান কত বেরিয়েছে 30 আর d2 এর মান 40, তাহলে হাফ ইনটু 30 ইনটু 40, তাহলে 2 15 30, তাহলে কত হচ্ছে 15 4 60, 160, 2 15 30। ঠিক আছে, এবার তাহলে কত হচ্ছে 15 4 60, 160 বলছি, 15 4 60 আর একটা শূন্য আছে 600, তাহলে বেরোলো রম্বসের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল কত বেরোলো 600। দেখো কি করলাম, রম্বসের দুটো ডায়াগোনাল দেওয়া আছে আমার 3:4 ডায়াগোনালের রেশিও দেওয়া আছে, তাহলে আমি কর্ণের রেশিও দেওয়া আছে, আমি একটা 3x ধরলাম একটা 4x ধরলাম, আর রম্বসের হচ্ছে 4টি বাহুর দৈর্ঘ্য সমান, আমি ধরলাম রম্বসের এক একটি বাহুর দৈর্ঘ্য a। ঠিক আছে, তাহলে আমার পেরিমিটার কি হবে, পরিসীমা কি হবে রম্বসটার 4a, কারণ কি যে কোনো ত্রিভুজ বা চতুর্ভুজের পরিসীমা কি হয়, এটা ইয়ে এই রম্বসের ক্ষেত্রে পরিসীমার সূত্র কি হয়, 4টি বাহুর যোগফল, তাহলে a প্লাস a প্লাস a প্লাস a মানে হচ্ছে 4a। ঠিক আছে, পেরিমিটার। এবারে রম্বসের ক্ষেত্রে দেখো একটা ফর্মুলা আছে। ঠিক আছে, বাহুর সঙ্গে ডায়াগোনালের, আমার দেখো এখানে এরিয়া বের করতে গেলে কি আমার দুটো ডায়াগোনালের দৈর্ঘ্য আমাকে পেতে হবে, তাহলে এখানে রম্বসের বাহুর সাথে ডায়াগোনাল একটা ফর্মুলা আছে, যেটা হচ্ছে 4a স্কয়ার সমান d1 স্কয়ার প্লাস d2 স্কয়ার। তাহলে আমি 4a স্কয়ার সমান d1 কত আছে আমার 3x আর 4x, তাহলে মানে 9x স্কয়ার, 3x এর হোল স্কয়ার মানে হচ্ছে 9x স্কয়ার, আর 4x এর হোল স্কয়ার মানে হচ্ছে 16x স্কয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি আমার a এর মান পাচ্ছি আমি কত 5x বাই 2, এর মান পেয়ে গেলাম। ঠিক আছে, এবারে এর মান আমি এখানে পরিসীমা আমার কত 4 এর রম্বসে, তাহলে এখানে এর মানটা বসালাম, কত পাচ্ছি 4 × 5x বাই 2 সমান হচ্ছে 10x পাচ্ছি। ঠিক আছে, পরিসীমা যদি এর মান আমি বসিয়ে দিই, আবার এখানে দেখো পরিসীমা দেওয়া আছে 100 সেন্টিমিটার, তাহলে আমি 10x সমান 10x সমান কত, 10x সমান 100 বের করে দিলাম, কারণ পরিসীমা আমার দেওয়া আছে, আর এখানে আমার পরিসীমা বের হচ্ছে 10x, তাহলে 10x সমান 100, তাহলে x সমান কত হচ্ছে 100 বাই 10 সমান 10, x এর মান পেয়ে গেলাম, তাহলে আমি দুটো ডায়াগোনাল দুটো কর্ণের দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি, এটা হচ্ছে 3x ছিল তাহলে 3 × 10 সমান 30, আর একটা হচ্ছে 4x ছিল তাহলে 4 × 10 সমান 40।
এবার এরিয়া তাহলে বেরিয়ে গেল হাফ ইন্টু, যেহেতু দুটো ডায়াগোনাল আমি বেরিয়ে গেলাম, হাফ ইন্টু 30 ইন্টু 40 সমান 600। ঠিক আছে, দেখো নেক্সট আছে 8 নাম্বার, কি আছে, দেখ এ কিউবিক্যাল ব্লক, একটা কিউবিক্যাল ব্লক আছে উডের কাঠের তৈরি, তার সাইজ হচ্ছে 14 সেন্টিমিটার, সারমাউন্টেড অফ এ হেমিস্ফিয়ার অফ দ্য লার্জেস্ট পসিবল ডায়ামিটার। এই লাইনটা খুব বোঝার আছে, আর খুব সুন্দর অঙ্ক দিয়েছে একটা, ঠিক আছে, ইউনিক অঙ্ক দিয়েছে, খুব সুন্দর। দেখো কি বলেছে, এ কিউবিক্যাল ব্লক মানে হচ্ছে কিউব, এটা হচ্ছে কিউব, ঠিক আছে, কিউবের ক্ষেত্রে প্রত্যেকটা বাহু সমান হয় আমার, কিউবের ক্ষেত্রে প্রত্যেকটা বাহু সমান হয়। একটা কিউব আছে বলছে, এটা উডের কাঠের তৈরি, তার সাইজ হচ্ছে 14 সেন্টিমিটার, তার সাইজ হচ্ছে 14 সেন্টিমিটার, সারমাউন্ডেড বাই দ্য হেমিস্ফিয়ার অফ দ্য লার্জেস্ট পসিবল ডায়ামিটার। ঠিক আছে, বলছে যে সারমাউন্ডেড, এই কথাটা মানেটা ভালো করে বুঝবে, সারমাউন্ডেড হেমিস্ফিয়ার, ঠিক আছে, হেমিস্ফিয়ার মানে হচ্ছে অর্ধগোলক, ঠিক আছে, মানে এই কিউবটার উপরে একটা অর্ধগোলক আছে, ঠিক আছে, এই কিউবটার উপরে একটা অর্ধগোলক আছে, ঠিক আছে, যেটা হচ্ছে 14 সেন্টিমিটার, মানে এর যে ডায়ামিটারটা বলছে লার্জেস্ট ডায়ামিটার, মানে কি হয়, ব্যাস হয়, লার্জেস্ট ডায়ামিটার কি হয়, বৃত্তের ব্যাস হয়, ঠিক আছে, কেন্দ্র দিয়ে যায় যেটা ক্রস করে, ঠিক আছে, তাহলে এইটার দৈর্ঘ্য দেওয়া আছে আমার 14 সেন্টিমিটার, ঠিক আছে। দেখো একটু আরেকবার বলছি, ভালো করে বোঝো, ঠিক আছে, বলছি একটা কিউবিক্যাল ব্লক আছে, একটা কিউব আছে, ঠিক আছে, যেটার উপরে একটা ইয়ে অর্ধগোলক চাপানো আছে, ঠিক আছে, হেমিস্ফিয়ার অর্ধগোলক চাপানো আছে, যার বলছে লার্জেস্ট পসিবল ডায়ামিটার, যেটা হচ্ছে সবচেয়ে বড় ডায়ামিটার কোনটা হয়, বৃত্তের সবচেয়ে বড় ব্যাস কি হয়, সবচেয়ে বড় লার্জেস্ট পসিবল ডায়ামিটারটা কি হচ্ছে, এই ব্যাসটা, ঠিক আছে, যেটা কেন্দ্র দিয়ে পাস করে সেটা হচ্ছে লার্জেস্ট ডায়ামিটার হয়, ঠিক আছে, সেইটার দৈর্ঘ্য দিয়ে আছে আমার 14 সেন্টিমিটার। মানে একটা কিউব আছে, তার উপরে একটা হেমিস্ফিয়ার রাখা আছে, মানে অর্ধগোলক রাখানো আছে, ওই অর্ধগোলকটা সবচেয়ে লার্জেস্ট পসিবল ডায়ামিটার, মানে যেটা হচ্ছে অর্ধগোলকটা হচ্ছে ব্যাসটা, এই বৃত্তটা ব্যাসটা যেটা, সেটা দেওয়া আছে আমার 14 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে কি বলি যে দ্য টোটাল সারফেস এরিয়া অফ দ্য সলিড দিস ফরম্যাট, বলছে এই যে ফর্মটা, সলিড যে ফর্মটা তৈরি হলো, মানে এই কিউবের উপরে যে কিউবের উপরে যে অর্ধগোলকটা চাপানো আছে, এই দুটোই মিলিয়ে যে ফর্মটা তৈরি হলো, তার বলছে এরিয়া কত, ঠিক আছে। তাহলে যদি আমার এই দেখো একটা জিনিস ভাবো, যদি আমার এই ব্যাসটা আমার 14 সেন্টিমিটার হয়, তাহলে কিউবের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 14 সেন্টিমিটার, একই না, কিউবের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 14 সেন্টিমিটার। এবারে যদি আমি পুরো স্ট্রাকচারটা যদি আমি এরিয়া বের করতে চাই, তাহলে আমি আগে কিউবের এরিয়া বের করব, ঠিক আছে, তাহলে কিউবের এরিয়ার ফর্মুলা কি হয়, এরিয়া অফ কিউব কি হয়, যদি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি আমি ধরি, তাহলে কি হবে, কিউবের এরিয়ার ফর্মুলা কি হচ্ছে 6a², ঠিক আছে, এটা কিউবের ফর্মুলা, ঠিক আছে। আমার এখানে 14 দেওয়া আছে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি বলেছি আমি, যদি এই ব্যাসটা 14 সেন্টিমিটার হয়, কিউবের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 14 সেন্টিমিটার হবে, তাহলে কিউবের এরিয়া কত হবে, তোমার 6 ইন্টু 14 স্কোয়ার, 14 স্কোয়ার সমান কত হচ্ছে 6 ইন্টু 196, ঠিক আছে, 6 ইন্টু 196 কত হচ্ছে, 6 ইন্টু 196 কত হয়, 1176, ঠিক আছে, এটা বেরিয়ে গেল। এবার আমার এটা বের করতে হবে, ঠিক আছে, অর্ধগোলকটা, ঠিক আছে, অর্ধগোলকটার আমার ক্ষেত্রফল বের করতে হবে। অর্ধগোলকের ক্ষেত্রফলের সূত্রটা কি, অর্ধগোলকের কার্ভ সারফেস এরিয়া, ঠিক আছে, আমার এটার দরকার নেই, আমার কার্ভ সারফেস এরিয়া, এই বাইরেটার বাইরে যে সারফেস এরিয়াটা, যে কার্ভ মানে গোলাকার যে সারফেস এরিয়াটা আছে, ঠিক আছে, সেটা আমার মান বের করতে হবে, কারণ আমার কিউবটা বেরিয়ে গেছে, ঠিক আছে। এবারে এই কার্ভ সারফেস এরিয়াটার মান বের করতে হবে, তাহলে এই কার্ভ সারফেস এরিয়া মানে কি, হেমিস্ফিয়ারে কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা কি হয়, কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা হচ্ছে 2πr², ঠিক আছে, 2πr², কার্ভ সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া যদি হতো তাহলে πr² যোগ হতো, ঠিক আছে। কার্ভ সারফেস এরিয়া মানে এই বাইরের এই কার্ভটা, কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা হচ্ছে হেমিস্ফিয়ারের হচ্ছে 2πr²। তাহলে আমি এখানে মান বসাচ্ছি 2 ইন্টু 22 এর 7 ইন্টু আর মানে কত হবে, ডায়ামিটার যদি 14 হয়, ব্যাসার্ধ কত হবে, আর মানে হচ্ছে 7 হবে, তাহলে 7 ইন্টু 7, ঠিক আছে, সাথে সাথে কেটে গেল, তাহলে কত হচ্ছে 2 ইন্টু 22 ইন্টু 7, এটা হলো কার সারফেস এরিয়া। তাহলে এবারে দেখো হেমিস্ফিয়ারে এই কিউবের উপরে
যদি আমি টোটালটা বের করতে যাই যে টোটাল এরিয়াটা আমার কত, তাহলে আমার এই যে কিউবটা এই যে বৃত্তটা আমার চেপে আছে কিউবটার উপরে, সেটা সেটা তো আমাকে বাদ দিতে হবে। কারণ কি, এখানে তো আমি টোটাল ইয়েটা নিয়েছি, টোটাল আমি এই কিউবের এই মাথাটা তো আমি এরিয়া নিয়েছি, কিউবের উপরিতলটা তো আমি এরিয়াটা নিয়েছি। তাহলে আমার এই বৃত্তের ইয়েটা বাদ দিতে হবে, এই বৃত্তটা বাদ দিতে হবে, এই বৃত্তের ক্ষেত্রফলটা। কারণ কারণ এর কিউবটার উপরে তো হেমিস্ফিয়ারটা চেপে আছে। হ্যাঁ, তাহলে যেহেতু আমি উপরের ক্ষেত্রফলটা নিয়েছি, উপরের ইয়েটার উপরের প্লেনটার ক্ষেত্রফল নিয়েছি, তার জন্য আমার এই এরিয়াটা বাদ দিতে হবে, এই বৃত্তের ক্ষেত্রফলটা বাদ দিতে হবে। তাহলে টোটাল এরিয়া, তাহলে এরিয়া অফ সলিড কি হবে, এরিয়া অফ সলিড টোটাল টোটাল এই স্ট্রাকচারটার এরিয়া কি হবে। আমি প্রথমে কিউবটার ক্ষেত্রফল নেবো, কিউবটার ক্ষেত্রফল কত বেরিয়েছে আমার 1176, ঠিক আছে, 1176 বেরিয়েছে। প্লাস এই যে হেমিস্ফিয়ার অর্ধগোলকটা আছে তার কার্ভ সারফেস, তার বাইরের তলের ক্ষেত্রফলটা নেবো, এই কার্ভ সারফেস এরিয়াটা নেবো, ঠিক আছে, সেটা কত বেরিয়েছে আমার প্লাস, মানে হচ্ছে ধরো আমি 2 পাই আর স্কয়ার যদি করে রাখি, 2 পাই আর স্কয়ার, ঠিক আছে, মাইনাস কি বললাম, এই বৃত্তের এই ক্ষেত্রফলটা আমি মাইনাস করব, তাহলে মাইনাস বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, মাইনাস পাই আর স্কয়ার, ঠিক আছে। তাহলে আমি যদি করি তাহলে কত হবে 1176 প্লাস পাই আর স্কয়ার। কারণ কি, আমার 2 পাই আর স্কয়ার থেকে যদি পাই আর স্কয়ার বিয়োগ যায় তাহলে পড়ে যায় কি থাকে, পাই আর স্কয়ার। এটা সমান তাহলে কত হবে 1176 প্লাস পায়ের মান 22/7 ইন্টু 7 ইন্টু 7, তাই তো। তাহলে একটা সাথে কাটলো, তাহলে কত হচ্ছে 1176 প্লাস 22 ইন্টু একটা সাথে পড়ে আছে এখানে, তাহলে 22 ইন্টু 7 কত হয়, 7 দুগুণে 14, 4 হাতে থাকে 1, 7 দুগুণে 14 একে 15, 154। তাহলে যোগ করলে কত হচ্ছে 154, 4 4 10 শূন্য হাতে থাকে 1, 7 5 12, 1 13, 3 হাতে থাকে 1, 2 1 3, 1330। 1330 কি হবে সেন্টিমিটার স্কয়ার, কারণ এরিয়া বলেছে 1330 সি, ঠিক আছে। দেখো আরেকবার আমি বলে দিচ্ছি কি বলেছে এখানে, বলছে একটা কিউব আছে, কিউবের উপরে একটা হেমিস্ফিয়ার রাখা আছে, সারমাউন্টেড মানে উপরে, উপরে একটা হেমিস্ফিয়ার রাখা আছে, আর যার হেমিস্ফিয়ারে বলছে লার্জেস্ট পসিবল ডায়ামিটার, বলছে লার্জেস্ট পসিবল ডায়ামিটার কি হয়, এই ব্যাসটা হয়, ঠিক আছে। লার্জেস্ট পসিবল ডায়ামিটারের দৈর্ঘ্য দেওয়া আছে আমার 14 সেন্টিমিটার। তাহলে বলছে হোয়াট ইজ টোটাল সারফেস এরিয়া অফ দা সলিড ইজ ফর্ম, যে এটা যে সলিডটা তৈরি হচ্ছে তার টোটাল সারফেস এরিয়া কত। যদি আমি এই সলিডের টোটাল সারফেস এরিয়া করতে চাই তাহলে আমি প্রথমে কিউবের এরিয়াটা নিচ্ছি, ঠিক আছে, প্লাস এই যে হেমিস্ফিয়ারটা আছে, তাহলে এই হেমিস্ফিয়ারের কার্ভ সারফেস এরিয়া, এই যে বক্ষতলের ক্ষেত্রফলটা নেবো, এই যে বক্ষতল এই ক্ষেত্রফলটা নিলাম, তাহলে কি হচ্ছে আমার টোটাল ইয়েটা বেরিয়েছে আমার টোটাল কিউবটা, তার উপরে এই বক্ষতলের ক্ষেত্রফলটা নিলাম। আর এখানে দেখো যেহেতু কিউবটার উপরে আমার এই যে রাউন্ডটা চেপে আছে, এই বৃত্তটা চেপে আছে, তাহলে আমি যেহেতু কিউবটার আছে, কিউবটার ক্ষেত্রফল নিয়েছি, তার জন্য আমি এই বক্ষতলে মানে এই বৃত্তটার ক্ষেত্রফল আমি বিয়োগ করবো, ঠিক আছে। হ্যাঁ, কারণ এটা এটার উপরে চেপে আছে, যেহেতু আমি এটা নিয়েছি তার জন্য আমি এই বৃত্তের ক্ষেত্রফলটা বিয়োগ করছি। তাহলে কি হচ্ছে আমার এরিয়া অফ কিউব, এরিয়া অফ কিউব কত হচ্ছে 6 স্কয়ার ফর্মুলা, ঠিক আছে, এর মান যেহেতু আমার 14 দেওয়া আছে, আমি এরিয়াটা বের করে নিলাম কিউব, ঠিক আছে, প্লাস হচ্ছে আমার হেমিস্ফিয়ার, হেমিস্ফিয়ারের কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা হচ্ছে 2 পাই আর স্কয়ার, ঠিক আছে। এখানে যদি এই ক্যালকুলেশনটা করার দরকার থাকে না, ঠিক আছে। এবারে কি বলেছি, তাহলে আমি কি বললাম, কিউবের ক্ষেত্রফল নিলাম, প্লাস আমার এই হেমিস্ফিয়ারটার কার্ভ সারফেস বক্ষতলের ক্ষেত্রফল নিলাম, প্লাস এই যেহেতু আমার এটার উপরে কি বলে কিউবের উপরিতলটার উপরে আমার এই বৃত্তটা চেপে আছে, তার জন্য যেহেতু আমি কিউবের ক্ষেত্রফলটা নিয়েছি, মানে এই তলের ক্ষেত্রফলটা আমি নিয়েছি, তার জন্য আমি এই বৃত্তের ক্ষেত্রফলটা বিয়োগ করছি, ঠিক আছে। তাহলে আমি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কয়ার। তাহলে এরিয়া অফ সলিড কি হলো, যেটা দেওয়া ছিল 6 স্কয়ার মানে কিউবটার ক্ষেত্রফল, প্লাস 2 পাই আর স্কয়ার যেটা হেমিস্ফিয়ারের কার্ভ সারফেস এরিয়া, বক্ষতলের ক্ষেত্রফল, মাইনাস কি বললাম, আমি এই বৃত্তের ক্ষেত্রফলটা মাইনাস করছি, ঠিক আছে। দেখো ক্যালকুলেশন করলে 1330 বের হচ্ছে, ঠিক আছে। যদি কারো বুঝতে অসুবিধা হয় আরেকবার রিভাইন্ড করে দেখে নেবে, ঠিক আছে। নেক্সট দেখো কি আছে 9 এর দাগে কি আছে দেখো, 9 এর দাগে দেওয়া আছে মার্কেট প্রাইস অফ দ্য বুক সেলফ 570 টাকা, একটা বুক সেলফের বলছে মার্কেট প্রাইস মানে ধার্য মূল্য দেওয়া আছে 572 টাকা, বলছে হুইচ ইজ 40% এবাব অফ দ্য কস্ট প্রাইস। এরকম অঙ্ক প্রত্যেক দিন তোমাকে দেখে একটা করে করায়, ঠিক আছে, প্রত্যেক দিন, ঠিক আছে। কি বলছে মার্কেট প্রাইসটা, এখানে কি বলছে মার্কেট প্রাইস
মার্কেট প্রাইস যেটা হুইচ মানে যেটা হচ্ছে 40% এভাব অফ দ্য কস্ট প্রাইস, ঠিক আছে। তাহলে আমি লিখতে পারি কি কস্ট প্রাইসের 40% এভাব মানে কি 100 যদি 140% এভাব, তাহলে 140 বাই 100, 40% এভাব মানে কি 100 ছিল 140% মানে কত হচ্ছে 140, 140%। তাহলে মানে হচ্ছে কত এভাব 140% এভাব, তাহলে 100 প্লাস 40 তাহলে 140, এটা হচ্ছে মার্কেট প্রাইস, ঠিক আছে। কি বলছে মার্কেট প্রাইস যেটা সেটা এটা সমান হচ্ছে মার্কেট প্রাইস, এটা কি বলেছে মার্কেট প্রাইস হুইচ ইজ 40% এভাব অফ দ্য কস্ট প্রাইস। তাহলে কি আমি উল্টি বলতে পারি যে 40% কস্ট প্রাইসের 40% এভাব অফ কস্ট প্রাইস সেটা হচ্ছে মার্কেট প্রাইস। কারণ কি বলি কেন বলছে কি মার্কেট প্রাইস যেটা মানে ধার্য মূল্য যেটা সেটা হচ্ছে কস্ট প্রাইসের 40% বেশি। তাহলে আমি কি বলতে পারি কস্ট প্রাইসের 40% বেশি মানে 140 বাই 100, কস্ট প্রাইস থেকে 40% বেশি যেটা সেটাই মার্কেট প্রাইস, ঠিক আছে। এরকম অঙ্ক তোমাদেরকে আগেও করেছি দেখবে, ঠিক আছে। তাহলে আমি যদি মার্কেট প্রাইস এখানে আমার দেওয়া আছে আবার 572, তাহলে কি সিপি ইনটু 140 বাই 100 এটা সমান আমি লিখতে পারি মার্কেট প্রাইস কত, মার্কেট প্রাইস 572, এটা সমান আমি লিখতে পারি মার্কেট প্রাইস 572, এটা যদি কাটাকাটি করো 2 5 10 2 7 14, ঠিক আছে। তাহলে সিপি সমান কত হচ্ছে 572 ইনটু 5 বাই 7, তাই তো। তাহলে কত হচ্ছে 572 ইনটু 5 করলে 5 দুগুণে 10 এর শূন্য হাতে থাকে 1, 5 7 35 কে 36, 36 হাতে 3, 5 5 25, 26 27 28, 1860 বাই 7, ঠিক আছে। এটা হচ্ছে কস্ট প্রাইস আসছে আমার। আবার কি বলেছে প্রফিট পার্সেন্টেজ দেওয়া আছে আমার 2%, ঠিক আছে। বলে ডিসকাউন্ট পার্সেন্টেজ চেয়েছে। আমি কি বলেছি মাস্টার ফর্মুলা একা, যদি কস্ট প্রাইস আর মার্কেট প্রাইস দেওয়া থাকে সিপি বাই এমপি কস্ট প্রাইস বাই মার্কেট প্রাইস সমান 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ বাই 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ, যদি লস হয় তাহলে মাইনাস লস পার্সেন্টেজ। প্রত্যেকটা শিফটে এর নিয়ে এই সিপি আর এমপি রেশিও নিয়ে একটা না একটা বা দুটো করে অঙ্ক এসেইছে, ঠিক আছে। সুতরাং এটা ভালো করে মনে রাখবে, ঠিক আছে, ভালো করে একদম স্টার করে নেবে, ঠিক আছে। এবারে সিপি দেখো আমার কত কস্ট প্রাইস কত বেরিয়েছে আমার 2860 বাই 7 বাই মার্কেট প্রাইস কত আছে আমার 572, এটা সমান 100 মাইনাস ডিসকাউন্ট, তাহলে 100 মাইনাস আমার ডিসকাউন্টে চেয়েছি ডিসকাউন্ট পার্সেন্টেজটা বাই 100 প্লাস প্রফিট, 100 প্লাস প্রফিট আমি একবার করে দিয়েছি 100 প্লাস 2 সমান 102, ঠিক আছে। এবার আমি এটার থেকে ক্যালকুলেশন করব, দেখো দেখো ক্যালকুলেশনটা আমি এখানে করছি কত হচ্ছে, তাহলে আমি 2860 বাই 7 ইনটু 572 লিখতে পারি, কারণ এই 7টার নিচে চলে এলো, সমান কি হচ্ছে 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ বাই 102, ঠিক আছে। এবার এখানে একটু কাটাকাটি করি, এখানে একটু কাটাকাটি করি, দেখো কত আসছে। এটা যদি আমি কাটি কত দিয়ে কাটবো, যেমন 2 দিয়েও কাটলাম, 2 দুগুণে 4 5 1 2 8 16 2 6 12, ঠিক আছে। তাহলে আমি 200 দেখো তাহলে এটা 2 দিয়ে কেটে যদি 286 আসে তাহলে আমি এটাকে লিখতে পারি তো, যদি আমি 286 দিয়ে কাটি তাহলে আমার 2 আসবে, তাহলে আমি 286 দিয়ে কাটছি এটা 2 এলো, ইনটু এটাকে দিয়ে কাটলে কত হবে 10, 2 5 এ 10, তাহলে আমার কত আসছে 5 বাই 7 ইজ ইকুয়াল টু 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ বাই 102 যেমন আছে, ঠিক আছে। যদি আমি কোনাকুনি গুণ করি তাহলে কত হবে 700, ঠিক আছে। তাহলে আমি কি আছে 700, 7 ইনটু 100 মাইনাস 7 ইনটু ডিসকাউন্ট পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু কত আসছে 5 ইনটু 102, মানে কত হবে 5 ইনটু 102 করলে 5 5 দুগুণে 10 10 10 শূন্য 5 একে 5 510, তাহলে আমার কত হচ্ছে মাইনাস 7 ইনটু ডিসকাউন্ট পার্সেন্ট সমান কত হচ্ছে 510, 700টা এদিকে গেলে কত হচ্ছে মাইনাস হয়ে আসবে মাইনাস 700, তাহলে আমাদের এই মাইনাস 7 ইনটু ডিসকাউন্ট পার্সেন্ট কত আসছে 510 এর থেকে 700 ইয়ে করলে মাইনাস 190, ঠিক আছে। মাইনাসে মাইনাসে কেটে গেল, তাহলে ডিসকাউন্ট পার্সেন্টেজ কত হচ্ছে 190 বাই 7, 190 কে 7 দিয়ে ভাগ করলে কত হবে 7 দুগুণে 14, 14 14 5 4 9 5 এ 19, 7 7 তে 49, 50 এক রইলো, 7 1 কে 7 8 9 10 3 3 7 4 এ 28, 27.14, 27.14%, ঠিক আছে, ঠিক আছে বুঝতে পারলে তো। দেখো নেক্সট নেক্সট 10,000 টাকাটা কি বলেছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ সাইন স্কয়ার সাইন 45 ডিগ্রি আর কসিক 45 ডিগ্রি, ঠিক আছে।
এখানে তুমি দু রকম ভাবে করতে পারো, এক sin 45 আর cosec 45 এর মান বসিয়ে করতে পারো, আরেকটা ভাবে করতে পারো। দেখো sin 45 ডিগ্রি ইনটু cosec থিটা মানে কি 1 বাই sin থিটা সমান cosec থিটা। তাহলে আমি cosec 45 কে কি লিখতে পারি 1 বাই sin 45 ডিগ্রি। ঠিক আছে, sin 45 কেটে গেল অ্যান্সার 1। বা তুমি sin 45 আর cosec 45 এর মান বসিয়ে করতে পারো। মান বসিয়ে করে দিচ্ছি আমি, sin 45 এর মান কত 1/√2 ইনটু cosec 45 এর মান কত হবে, cosec 45 সমান কি 1 বাই sin 45, তাহলে কত হবে √2। cosec 45 এর মান √2 কেটে গেল, অ্যান্সার হচ্ছে 1। ঠিক আছে, অঙ্কটা কিছু ছিল না। দেখো নেক্সট হচ্ছে 11 দাগে। ঠিক আছে, 11 দাগে কি বলেছে দেখো, বলছে a sum of money was invested at simple interest certain rate, হচ্ছে 3 ইয়ার। বলছে কিছু পরিমাণ টাকা সিম্পল ইন্টারেস্টে ইনভেস্ট করেছে, সার্টেন রেট বলা নেই। তাহলে আমি রেটটা ধরে নিলাম, আমি রেট সমান x% রেটে দিয়েছে, কিছু কিছু টাকা সিম্পল ইন্টারেস্টে x% রেটে 3 বছরের জন্য রেখেছে। ঠিক আছে, 3 বছরের জন্য রেখেছে। তাহলে আমার 3 বছরের এসআই কি হবে, সিম্পল ইন্টারেস্ট কি হয়, আমি কি বলেছি সিম্পল ইন্টারেস্ট সময় সব সময় 80% হয়। ঠিক আছে, 80% সিম্পল ইন্টারেস্ট সমান 80%। তাহলে 80% মানে হচ্ছে রেট ইনটু টাইম তার পার্সেন্টেজ। ঠিক আছে, সিম্পল ইন্টারেস্ট সমান 80% হয়। ঠিক আছে, এটা মনে রাখবে, সিম্পল ইন্টারেস্ট সমান 80% হয়। তাহলে 3 বছরের এসআই কি হবে, 3 ইয়ার্স এর এসআই কি হবে 80%, আর কত হচ্ছে এখানে x ইনটু t কত হচ্ছে 3 বছর, তাহলে 3x%। ঠিক আছে, 3x%, 3 বছরের এসআই বেরিয়ে গেল আমার এখানে। বলছে হ্যাড দ্য ইট, বলছে হ্যাড ইট বিন ইনভেস্টেড এট দ্য 4% অফ এনাম হায়ার রেট। বলছে 4% বেশি যদি হায়ার রেটে রাখে, 4% হায়ার মানে আগে x% ছিল, এখন তাহলে যদি ইফ রেট ইজ 4% হায়ার হয়, জিআইজি 4% যদি বেশি হয়, তাহলে রেট কত হচ্ছে, তাহলে রেট কত হচ্ছে, রেট সমান কত হচ্ছে x প্লাস 4%। ঠিক আছে, 4% হায়ার হলে বলছে এনাম হায়ার রেট ইট উড বি দ্য ফেচেড 360 মোর। ঠিক আছে, মানে কি বলছে যদি আমার 4% বেশি রেটে রাখে, তাহলে আমার সিম্পল ইন্টারেস্টটা কত হচ্ছে 360 টাকা বেশি হচ্ছে। ঠিক আছে, দেখো আরেকবার ভালো করে বলে দিচ্ছি। বলছে কিছু পরিমাণ টাকা আছে, যেটা টাকাটার পরিমাণ আমি জানি না, কিছু পরিমাণ টাকাটা বলছে টাকার পরিমাণটাও জানেন, সিম্পল ইন্টারেস্ট রাখিয়েছে, একটা সার্টেন পরিমাণ রেটের পরিমাণটাও জানেনি। আমি রেটটা ধরে নিলাম x% রেটে রেখেছি। ঠিক আছে, 3 বছরের জন্য। তাহলে রেট যদি x% হয়, টাইম যদি 3 বছর হয়, t সমান 3 বছর যদি হয়, টাইম যদি 3 বছর হয়, তাহলে আমার সিম্পল ইন্টারেস্ট কি হয় বললাম, সিম্পল ইন্টারেস্ট সমান সবসময় 80% হয়। ঠিক আছে, তাহলে এখানে আর কত, আর হচ্ছে x%, আর t হচ্ছে আমার 3 বছর। তাহলে 3 বছরের সিম্পল ইন্টারেস্ট কত 80%, মানে হচ্ছে 3 বছরের সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 3x%। আর বলেছে কি বলেছে তারপরে, যদি 4% বেশি রেটে রাখে, যদি x থেকে, তাহলে 4% যদি হায়ার রেটে রাখে, তাহলে রেট কত হচ্ছে x প্লাস 4% রেখেছে, তাহলে ইকোনমি 360 টাকা বেশি হয়। ঠিক আছে, 360 টাকা বেশি হয়। তাহলে আমার কি এখান থেকে কি বলা হচ্ছে, তাহলে আমার 3 বছরের টাইমটা হচ্ছে 3 বছরের। ঠিক আছে, রেট তাহলে হবে আমার আর 3 বছরের, তাহলে এসআই কত হবে 3 ইয়ার্স এর এসআই সিম্পল ইন্টারেস্ট কত হবে 80%, আর এখানে টি কত হচ্ছে 3, আর কত হচ্ছে এখানে x+4%। ঠিক আছে, তাহলে এটা হলো আমার 3 বছরের এসআই যদি 4% বেশি রাখে। ঠিক আছে, আর যদি 4% বেশি রাখে, আর যদি x% করে রাখে, তাহলে 3 বছরের এসআই কত হচ্ছে 3x%। ঠিক আছে, এবার বলছে 300% 360 টাকাও বেশি। ঠিক আছে, তাহলে আমার কি, তাহলে এটা 3 বছরের এসআই বেরিয়েছে x+4% হারে, এটা বেরিয়েছে 3 বছরের এসআই আমার হচ্ছে x% হারে। ঠিক আছে, তাহলে দুটোর বিয়োগফল বলছে, বিয়োগফল হচ্ছে 360 টাকা বেশি। যদি 4% বেশি হারে রাখে, তাহলে আমার হচ্ছে 360 টাকা বেশি। তাহলে আমি এখান থেকে লিখতে পারি কি 3 into x+4% is equal to মাইনাস 3x% is equal to 360। কারণ কি, দেখো এখানে রেটটা আমি x% ধরেছি, তাহলে x% রেট হিসাবে 3 বছরের সিম্পল ইন্টারেস্ট হচ্ছে আমার 3x%, কারণ সিম্পল ইন্টারেস্ট সমান 80% হয়। আর যদি 4% বেশি রাখে, তাহলে রেট হচ্ছে x+4%, তাহলে 3 বছরের সিম্পল ইন্টারেস্ট হচ্ছে আমার
3 ইনটু x প্লাস 4%, কারণ 80% টিএইচ হচ্ছে 3 আর রেট অফ পার্সেন্টেজ তখন হয়ে যাচ্ছে x প্লাস 4%। তাহলে এখানে যদি x প্লাস 4% হিসাবে রাখে তাহলে 3 বছরের এসআই হচ্ছে আমার x প্লাস 3 ইনটু x প্লাস 4%, আর যদি x% হিসাবে রাখে তাহলে হচ্ছে 3 বছরের সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 3x%। তাহলে দুটোর বিয়োগফলই বলি যে আমার 360 মোড, ঠিক আছে, মানে দুটোর বিয়োগফলই এখানে দেওয়া আছে 360। ঠিক আছে, এবারে দেখো আমি ক্যালকুলেশন করছি 3x প্লাস 4 3 12 মাইনাস 3x পার্সেন্টেজ, ঠিক আছে, এটা সমান কত আছে 360। তাই তো 3x ইনটু, তাহলে আমার এখানে কি হচ্ছে 3x%, এটাও পার্সেন্ট আছে দাদা, এটাও পার্সেন্ট আছে কারণ পার্সেন্টেজ তো বাইরে আছে না। তাহলে কি হচ্ছে 3x% প্লাস 4 3 12% মাইনাস 3x% ইজিক্যাল টু 360। 3x% কাটিয়ে যাচ্ছে, তাহলে আমার এখান থেকে কি বের হচ্ছে 12% সমান 360, তাই তো। তাহলে কি বলেছে ফাইন্ড দ্য প্রিন্সিপাল, প্রিন্সিপাল কত মানে ক্যাপিটালটা কত, আমরা কি জানি প্রিন্সিপাল মানে ক্যাপিটালটা নিজে নিজেই কত হচ্ছে 100% হয়, ক্যাপিটাল সবসময় মনে রাখবে, ঠিক আছে, ক্যাপিটাল নিজে নিজেই 100% হয়। তাহলে 12% এর মান হচ্ছে আমার 12, এখান থেকে করছি দেখো এদিকে, এদিক থেকে এখানে করছি, আমার কত 12% এর মান মান বেরিয়েছে আমার 360, 12% সমান 360, ঠিক আছে। তাহলে কি বলেছি প্রিন্সিপাল মানে ক্যাপিটাল নিজে নিজে 100% হয়, ঠিক আছে। তাহলে 100% সমান কত 360, 100% সমান কত নিচে করছি দেখো 360 বাই 12 ইন্টু 100, 12 3 এ 36 30, তাহলে কত হচ্ছে ক্যাপিটাল হচ্ছে 3000, সুন্দর বেরিয়ে গেল 3000 অ্যান্সার বি। দেখো আরেকবার একটা জিনিস মনে রাখবে, সিম্পল ইন্টারেস্ট সবসময় 80% হয়। তাহলে আমি এখানে যেহেতু আমার রেট দেওয়া নেই আমি x% ধরে নিয়েছি, ঠিক আছে, x% ধরে আমি তাহলে x% এর 3 বছরের ইয়া কি হচ্ছে 3 বছরের সুদ হচ্ছে কি সরল সুদ কি হচ্ছে 3x%, কারণ এসআই সমান 80%, আর যদি 4% বেশি হয় তাহলে রেট অফ পার্সেন্টেজ কত হচ্ছে আগে x% ছিল এখন x প্লাস 4%, তাহলে x প্লাস 4% এর হারে 3 বছরের এসআই কত হবে 80%, এখানে t কত 3 বছর আর কত x প্লাস 4%, তাহলে 3 ইনটু x প্লাস 4%, ঠিক আছে। এবারে এই কোশ্চেনে কি বলি যে দেখো এইটাই বলি যে এই দুটোর বিয়োগফলই বলি যে 360, ঠিক আছে, কারণ 4% বাড়ালে তার হচ্ছে সিম্পল ইন্টারেস্টে 360 টাকা বাড়িয়েছে বলছে, ঠিক আছে। তাহলে কি 3 ইনটু x প্লাস 4 মাইনাস 3x% মানে দুটো সিম্পল ইন্টারেস্টের বিয়োগফল আমি সমান 360 করে দিয়েছি। এবার 3x% কাটিয়েছি আমার 12% সমান 360 বেরোচ্ছে, ঠিক আছে। আর 12% সমান 360 আমরা কি জানি প্রিন্সিপাল নিজে নিজে সবসময় 100% হয়, ঠিক আছে। তাহলে 100% এর মানটা বের করে দিলে আমার প্রিন্সিপাল বেরিয়ে যাবে 12% সমান 360, তাহলে 100% সমান কত 360 বাই 12 ইনটু 100%, ঠিক আছে, সমান 3000। নেক্সট দেখো 12টা আমার কি বলেছে দেখো the ratio of present age of অনু আর বিনা হচ্ছে বলছে প্রেজেন্ট এজ বর্তমান বয়সের অনু আর বিনা, অনু ইজ টু বিনা, অনু আর বিনার বর্তমান বয়সের অনুপাত দিয়ে আছে 4:5, ঠিক আছে। তাহলে আমি ধরে নিলাম অনুর বর্তমান বয়স 4x আর বিনার হচ্ছে 5x, ঠিক আছে। বলছে আফটার 6 বছর পর 6 বছর পর তাদের রেশিও বিকাশ হচ্ছে 5:6, ঠিক আছে। তাহলে 6 বছর পর আফটার 6 ইয়ার 6 বছর পর অনুর বয়স কত হবে, অনুর অনুর এজ অনুর বয়স কত হবে, আগে কত ছিল 4x, মানে প্রেজেন্ট এজ কত আছে 4x, 6 বছর পর কত হবে 4x প্লাস 6, তাহলে বিনার কত হবে বিনার এখন কত আছে 5x, 6 বছর কত কত হবে 5x প্লাস 6, এই দুটোর অনুপাতই বলি যে 5:6, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি কি যে 4x প্লাস 6 বাই অনুপাত যদি করি 5x বাই 5x প্লাস 6, এই দুটোর অনুপাত কত দিয়েছে 5/6, কারণ কি বলি যে 6 বছর পরে তাদের রেশিওটা কত হচ্ছে বয়সের অনুপাতটা বয়সের অনুপাত 5:6, তাই এটা করে দিলাম। ক্যালকুলেশন করো দেখো 5 5 25, 25x প্লাস 6 5 30, কোনাকুনি গুণ করলাম এদিকে সমান কত হচ্ছে 6 4 24x প্লাস 6 6 36, তাহলে এই যদি 24x টাকে এদিকে নিয়ে আসি তাহলে কত কি পড়ে থাকছে x, x সমান কত পড়ে যাচ্ছে 36, এই 23 টা এদিকে নিয়ে এলে -30, তাহলে x সমান কত 6 বছর, x সমান 6, তাহলে কি বলি যে দেখো ফাইন্ড দ্য বিনার প্রেজেন্ট এজ, বিনার প্রেজেন্ট এজ কত 5x, তাহলে 5x সমান কত
5 ইন্টু এক্স এর মান কত বেরিয়েছে 6, তাহলে 6 5 30 বছর বিনা পেছনে, কিছুই ছিল না অঙ্কটাই। নেক্সট কি বলেছে দেখো, 1 এর 20 ইজ হোয়াট পার্সেন্টেজ অফ 2 এর 80, ঠিক আছে, বলছে 1 এর 20টা 2 এর 80 কত পার্সেন্ট, তাহলে আমি ধরলাম 2 এর 80 x পার্সেন্ট মানে x বাই 100, 2 এর 80 x পার্সেন্ট সমান হচ্ছে 1 এর 20, এটা উল্টো হবে ধরে 1 এর 20 ইজ মানে 1 এর 20 হয় হোয়াট পার্সেন্ট অফ 2 এর 80, 2 এর 80 কত পার্সেন্ট, ঠিক আছে, 2 এর 80 কত পার্সেন্ট 1 এর 20, 1 এর 20 হয় 2 এর 80 কত পার্সেন্ট, তাহলে আমি উল্টা ভাবে ধরলাম 2 এর 80 ধরলাম আমি x পার্সেন্ট সমান হচ্ছে 1 এর 20, ঠিক আছে, তাহলে 2 এর 80 মানে কত 1 এর 40, তাহলে কি হচ্ছে x বাই কত 4000 গুণ করলে সমান হচ্ছে 1 এর 20, ঠিক আছে, তাহলে 20x সমান কত হচ্ছে 4000, তাহলে আমার x সমান কত হচ্ছে 4000 বাই 20 মানে কত হচ্ছে 200%, 200% অ্যান্সার কত আছে সি। দেখো হচ্ছে নেক্সট, নেক্সট কি দিয়েছে দেখো, নেক্সট একটা ভালো অঙ্ক দিয়েছে দেখো, দেখো বলছে পাল, রিয়ান আর ম্যাক্স ক্যান ফিনিশ এ সার্কেল সার্টেন ওয়ার্ক, বলছে একটা কাজ আছে যেটা পাল, রিয়ান আর ম্যাক্স 14 যথাক্রমে 14, 15 আর 21 দিনে করতে পারে, মানে কি আমি পালের জন্য পি ধরলাম, পি কাজটা করছে 15 দিনে, আর রিয়ানের জন্য আর ধরলাম আর ওই কাজটি করে 14 দিনে, আর কে ম্যাক্স, ম্যাক্স সেম কাজটি করছে হচ্ছে 21 দিনে, তাহলে আমি এখানে লসাগু করে আমি টোটাল ওয়ার্কটা বের করে দিচ্ছি, ঠিক আছে, টোটাল ওয়ার্কটা বের করে নেই, আগে টোটাল ওয়ার্কটা কত 15, 14 আর 21 এর লসাগু কত হবে দেখো, 3 5 এ 15, 14 14 নেমে গেল, 3 7 এ 21, ঠিক আছে, এবার 7 দিয়ে গুণ ইয়ে করলে কত হচ্ছে 5, 7 দুগুণে 14, 7 একে 7, তাহলে লসাগু কত হচ্ছে 7 3 এ 21 আর 5 দুগুণে 10 মানে 210, এই 210টা কি বেরালো টোটাল ওয়ার্ক, আমি কি বলেছি এখানে যে লসাগু করে যেটা বেরোবে টোটাল ওয়ার্ক, এটা দিনে মানে টাইম, আর তাহলে টোটাল ওয়ার্ক কি, টোটাল ওয়ার্ককে টাইম দিয়ে ভাগ করলে কি বেরোয় এফিসিয়েন্সি, ঠিক আছে, এফিসিয়েন্সি বেরোবে, তাহলে 15 কতই 210, 15 14 210, 210 বাই 14 মানে কত হবে 15, আর 21 বাই 210 মানে কত হবে 10, ঠিক আছে, 14 এটা 15 আর হচ্ছে 10, তাহলে এবারে কি বলেছে দেখো, অল দা থ্রি অফ দেম স্টার্টেড দা ওয়ার্ক টুগেদার, বলছে তিনজনে একসাথে কাজ শুরু করলো, ঠিক আছে, বলছে পাল লেফট দা ওয়ার্ক আফটার 5 দিন, ঠিক আছে, ধরো আমি একটা গ্রাফ দিয়ে বুঝাচ্ছি দেখো, ঠিক আছে, প্রথমে বলছে পাল লেফট দা ওয়ার্ক, তোরা একসঙ্গে তিনজনে কাজ শুরু করেছে, ঠিক আছে, পাল, রিয়ান আর ম্যাক্স, ঠিক আছে, পাল লেফট দা ওয়ার্ক আফটার 5 ডেজ, ঠিক আছে, পাল বলছে 5 দিন কাজ করার পর পাল গেল, তাহলে আমার 5 দিন কে কে কাজ করেছে, তিনজন একসঙ্গে কাজ শুরু করেছে, তাহলে পাল তো 5 দিন কাজ করেছে, 5 দিন কাজ করার পর চলে গেছে, তাহলে পাল আর রিয়ান প্লাস ম্যাক্স তিনজনেই 5 দিন কাজ করেছে, ঠিক আছে, তাহলে আমি তিনজনেই 5 দিন কাজ করেছে, ঠিক আছে, তাহলে আমি 5 দিন কাজ করেছে, রিয়ান লেফট জাস্ট 3 days বিফোর দ্য ওয়ার্ক হ্যাজ কমপ্লিটেড, ঠিক আছে, বলছে রিয়ান আবার চলে গেছে, রিয়ান আবার মানে তাহলে কি প্রথম 3 দিন প্রথম 5 দিন তিনজনেই কাজ করেছে, ঠিক আছে, তারপরে আমার পাল চলে গেছে, ঠিক আছে, তাহলে এই মাঝের কাজটা কে করেছে, মাঝের পোর্শনটা করেছে কি, আবার দেখো এইখানে কি বলেছে লাস্ট 3 দিন, এইখানে লজিকটা দেখো, রিয়ান লেফট জাস্ট ডেজ বিফোর দ্য ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড, ঠিক আছে, বলছি রিয়ান কাজটা শেষ হওয়ার 3 দিন আগে চলে গেছে, ঠিক আছে, তাহলে ধরো এইখানে আমার কাজটা শেষ হয়েছে, তাহলে রিয়ান আমার 3 দিন আগে চলে গেছে, তাহলে ধরো এটা আমার 3 দিনের কাজ ধরছি, ঠিক আছে, তাহলে 3 দিন আগে রিয়ান চলে গেছে মানে এখানে রিয়ান চলে গেছে, তাহলে আমার পড়ে কে আছে দেখো, আমার পাল চলে গেছে 5 দিন কাজ করে, এই জায়গাতে আমার মানে কাজ শেষ হওয়ার 3 দিন আগে আমার চলে যাচ্ছে রিয়ান, ঠিক আছে, রিয়ান চলে যাচ্ছে, তাহলে এই 3 দিন কাজটা কে করেছে, এটা ম্যাক্স করেছে, লাস্ট 3 দিন কাজটা কে করেছে ম্যাক্স একা করেছে, কারণ কি প্রথম 5 দিন করার পর আমার রিয়ান পাল চলে যাচ্ছে, ঠিক আছে, তাহলে মাঝের কাজটা কে করছে এই কাজটা রিয়ান আর ম্যাক্স, আবার কি বলেছে রিয়ান চলে যাচ্ছে কাজটা এইখানে দেখে জাস্ট বিফোর দ্য ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড, মানে কাজটা আমার শেষ হওয়ার 3 দিন আগে রিয়ান চলে যাচ্ছে, তাহলে আমার এখানে কাজটা শেষ হয়েছে, এখানে কাজটা শেষ হওয়ার 3 দিন, এটা 3 দিনের কাজ যদি ধরি তাহলে 3 দিন আগেই তো রিয়ান চলে গেছে, মানে এই জায়গায় তো আমার রিয়ান চলে গেছে, তাহলে কি লাস্ট কাজটা কে হচ্ছে পাল একা আগেই প্রথমেই 5 দিন আগে চলে গেছে, 5 দিন পর চলে গেছে 5 দিন কাজ করে, তাহলে এই জায়গায় কাজটা শেষ হওয়ার 3 দিন আগে রিয়ান চলে যাচ্ছে, তাহলে এই লাস্ট কাজটা কে করেছে একা,
5 চলে গেছে, রিয়ান চলে গেছে এখানে, তাহলে লাস্ট কাজ ম্যাক্স একা করেছে। ধরো আমি টোটাল কাজটা ধরেছি আমার x দিনে শেষ হচ্ছে, ঠিক আছে, টোটাল কাজটা আমার x দিনে শেষ হচ্ছে, তাহলে আমার কি 5 দিন কাজ করেছে পাল, রিয়ান আর ম্যাক্স, 5 দিন পর পাল চলে গেছে, তাহলে এই মাঝটা কাজ কে করেছে, মাঝটা কাজ করেছে রিয়ান প্লাস ম্যাক্স, রিয়ান প্লাস ম্যাক্স কাজ করেছে, রিয়ান প্লাস ম্যাক্স কতদিন করেছে, আবার দেখো রিয়ান বলেছে, দেখো এখানে 5 দিন কাজ হয়ে গেছে এখানে, ঠিক আছে, তাহলে আর বাকি কত দিনের কাজ আছে, টোটাল x দিনের কাজ ছিল, ঠিক আছে, x দিন লাগতো কাজটা করতে, কিন্তু x দিনের জায়গায় 5 দিন এখানে হয়ে গেছে, ঠিক আছে, তাহলে আর কত পড়ে যাচ্ছে, x মাইনাস 5 দিনের কাজ কাজ আছে, পুরো কাজটা হচ্ছে x, পুরো কাজটা হচ্ছে x দিনের কাজ, ঠিক আছে, এখানে 5 দিন আমার হয়ে গেছে, তাহলে এই কাজটা কত দিনের আছে, এই কাজটা হচ্ছে x মাইনাস 5 দিনের, ঠিক আছে, কিন্তু এই মাঝের পোরশনটা কত দিন বাকি আছে, এই পোরশনটা হচ্ছে 3 দিন, আর এই পুরো পোরশনটা হচ্ছে 5 দিন, x দিন, আর এই পোরশনটা 5 দিন, তাহলে আমার এই পোরশনটা কত, এই পোরশনটা হচ্ছে আমার x মাইনাস 5 দিন, ঠিক আছে, x মাইনাস 5 দিনের থেকে আবার এটা 3 দিন করিতে, ঠিক আছে, এই 3 দিন বাদ আবার, তাহলে এই মাঝের পোরশনটা কত হচ্ছে x মাইনাস 5 মাইনাস 3, তাই তো, তাহলে কত হচ্ছে x মাইনাস 8 দিন, একই না, দেখো পুরো কাজটা হচ্ছে আমার x দিনের, ঠিক আছে, তার মধ্যে এই পোরশনটা হচ্ছে আমার 5 দিন, ঠিক আছে, তাহলে আমার এই বাকি পোরশনটা কত হচ্ছে x মাইনাস 5 দিন, কারণ এই 5 দিনটা হয়ে গেছে, তাহলে এই পোরশনটা 5 দিন, আবার দেখো এই পোরশনটা আমার 3 দিন, এটা দেওয়া আছে, এই পোরশনটা আমার 3 দিন, তাহলে এই মাঝের পোরশনটা কত হলো x মাইনাস 5 মাইনাস 3, মানে x মাইনাস 8 দিন, দেখো এবারে এই কাজটা কই প্রথম 5 দিন তিনজনই করেছে, ঠিক আছে, তাহলে আমরা কি জানি টোটাল ওয়ার্ক মানে কি, টোটাল ওয়ার্ক মানে কি জানি এফিসিয়েন্সি ইনটু টাইম, তাহলে এখানে আমার পালার এফিসিয়েন্সি, রিয়ানের এফিসিয়েন্সি, ম্যাক্সের এফিসিয়েন্সি তিনজনকেরই জানা আছে, তাহলে দেখো আমি কি করছি, দেখো পালার এফিসিয়েন্সি কত 14, রিয়ানের কত 15 প্লাস ইয়ের কত ম্যাক্সের 10, তাহলে টোটাল এফিসিয়েন্সি ইনটু তাহলে টোটাল একসঙ্গে কতদিন কাজ করি 5 দিন, তাহলে টোটাল এফিসিয়েন্সি ইনটু টাইম, 5 দিনের কাজটা বেরিয়ে গেল, ঠিক আছে, 5 দিনের কাজ বেরিয়ে গেল, এবার মাঝের কাজটা রিয়ান আর ম্যাক্স, রিয়ানের এফিসিয়েন্সি কত, রিয়ানের এফিসিয়েন্সি 15 প্লাস ম্যাক্সের কত, ম্যাক্সের হচ্ছে 10, 15 প্লাস 10, এরা কতদিন কাজ করেছে x মাইনাস 8 দিন, তাহলে ইনটু x মাইনাস 8, ঠিক আছে, তাহলে এফিসিয়েন্সি ইনটু টাইম, এই একটা ওয়ার্ক বেরোলো, আবার এবারে লাস্ট পোরশনে ওয়ার্কটা দেখো, শুধু ম্যাক্স কাজ করেছে 3 দিন, তাহলে ম্যাক্স এর এফিসিয়েন্সি কত 10 ইনটু 3 দিন, 3 দিন কাজ করেছে সমান কি টোটাল ওয়ার্কটা, কারণ কি এই হিসাবে তারা টোটাল ওয়ার্কটা শেষ করেছে, তাহলে টোটাল ওয়ার্ক সমান 210, বুঝতে পারলে, দেখো এই তিনটে ভাগে কাজটা হচ্ছে, ঠিক আছে, এরা তিনজন কাজ করেছে 5 দিন, তাহলে তিনজনের এফিসিয়েন্সি ইনটু টাইম 5 দিন হয়ে গেল এই পোরশনের কাজটা, এবারে এই পোরশনের কাজটা করেছে 2 দিন রিয়ান আর ম্যাক্স, রিয়ান আর ম্যাক্স এর এফিসিয়েন্সি ইনটু তাদের কত টাইম লেগেছে x মাইনাস 8 দিন, হ্যাঁ, আবার দেখো এবারে কি হয়েছে লাস্ট কাজটা কি হয়েছে ম্যাক্স একা কাজ, ম্যাক্স এর টাইম লেগেছে 3 দিন, এই পোরশনটা কাজ হয়েছে 3 দিন, তাহলে ম্যাক্স এর এফিসিয়েন্সি ইনটু টাইম, এই করে আমার টোটাল কাজটা শেষ হয়েছে, কাজটা কমপ্লিট হয়েছে, তাহলে টোটাল আর কত আছে আমার এখানে 210, তাহলে এই সমীকরণটা হলো, এবার এই সমীকরণটা সমাধান করে দাও, তাহলেই বেরিয়ে যাবে x এর মান, তাহলে 14 আর 25 আর 10 কত হচ্ছে 14, 15 আর 10, তাহলে কত হচ্ছে 10 আর 15 হচ্ছে 25, 25 হচ্ছে 29 আর 10 39, তাহলে 39 ইনটু 5 প্লাস কত হচ্ছে 15 10 25, তাহলে 25 ইনটু x মাইনাস 8 প্লাস 30, এটা সমান হচ্ছে 210, তাহলে 39 ইনটু 5 সমান করলে কত হচ্ছে 5 9 45 5 হাজার 4, 5 3 15, 15 4 19 প্লাস 25x মাইনাস 25 ইনটু 8 কত হবে 25 8 200 প্লাস 30 সমান কত হচ্ছে 210, ঠিক আছে, তাহলে কি হচ্ছে 25x রাখছি আমি, x এর যেগুলো x এর টার্ম নয় সেগুলো আমি এই ডান দিকে করছি, তাহলে 210 মাইনাস এদিকে প্লাস আছে, দেখো এদিকে মাইনাস হয়ে আসবে মাইনাস 195, এদিকে মাইনাস আছে এটা প্লাস হয়ে আসবে মানে 200, এদিকে প্লাস আছে এদিকে মাইনাস হয়ে আসবে মানে মাইনাস 30, তাহলে আমার কত হচ্ছে 25x সমান কত বের হচ্ছে 210 প্লাস 200 কত হচ্ছে 410, 410, 410 এর থেকে 195, আর এটা কত আছে 30, তাহলে প্লাস গুলো যোগ করলে কত হচ্ছে 200 210, তাহলে কত হচ্ছে 410 মাইনাস 195 30 যোগ করলে কত হচ্ছে 225, তাহলে আমার দেখো
25x সমান কত আসছে, 25x সমান কত আসছে, 410 থেকে যদি 225 বিয়োগ করলে 5, দেখে 1 3, আর 8 3 11, 8 3 11 হাতে রইল 1, তাহলে 185 আসছে। x সমান কত, 185/25, 5 গেলে 5 5 25, 5 3 15, 16 17 3, 5 7 35, 37/5 সমান কত হচ্ছে, 5 6 3, 5 7 35, 34 2, 5 4 20। তাহলে কি বলেছে, ফাইন্ড দ্য টোটাল ওয়ার্ক অফ দ্য ডেজ টেকেন ফ্রম দ্য ওয়ার্ক ইজ কমপ্লিটেড, বলছি কত দিনে কমপ্লিট হবে। তাহলে এক্স আমি ধরেছিলাম কি এক্স দিনে কাজটা কমপ্লিট হবে, ঠিক আছে, এক্স দিনে কমপ্লিট হবে। তাহলে এক্স এর মান কত বের হলো, 7.4। তাহলে কত দিনে কাজটা কমপ্লিট হবে, 7.4। দেখো আরেকবার আমি বলে দিচ্ছি, ঠিক আছে। পি বলছে পি 15 দিনে কাজটি করে, আর পি বলছে পাল 15 দিনে কাজটি করে, সেম কাজ হচ্ছে রিয়ান হচ্ছে 14 দিনে করে, ম্যাক্স হচ্ছে 21 দিনে করে, ঠিক আছে। তাহলে এই তিনটে লসাগু করলে আমি টোটাল কতটা কাজ সেটা আমি বেরিয়ে যাবো, বেরিয়ে গেল টোটাল কাজটা আমার বেরিয়ে গেল। এবারে দেখো এটা পার্টে পার্টে করেছে, বলছে প্রথমে বলছে 3 জন শুরু করেছে, ঠিক আছে, 3 জনই শুরু করেছে, 3 জন একসঙ্গে শুরু করেছে, 5 দিন পর বলছে পাল চলে গেল, তাহলে পাল তো 5 দিন কাজ করেছে, ঠিক আছে। তাহলে 3 জন যেহেতু শুরু করেছে, তাহলে 5 দিন প্রথমে সবাই কাজ করেছে, 5 দিন পর পাল গেছে, তাহলে 5 দিনের 3 জন প্রথমে 5 দিন যদি আমি এফিসিয়েন্সি করি, 3 জনকার এফিসিয়েন্সি 5 দিনের, পি প্লাস আর প্লাস ম্যাক্স এম, এটা হচ্ছে 5 দিন কাজ করেছে, ঠিক আছে। ধরে নিয়েছি আমি টোটাল কাজটা x দিনে শেষ হবে, ঠিক আছে। তাহলে এরা 5 দিন কাজ করেছে, ঠিক আছে। আরো কি বলেছে, বলছে রিয়ান জাস্ট লেফট 3 days বিফোর দ্য ওয়ার্ক ইজ কমপ্লিটেড, বলছে এখানে কাজটা শেষ হয়েছে, তাহলে কাজটা শেষ হওয়ার আগে বলছে 3 দিন আগে আমার রিয়ান পালিয়ে গেছে, পাল তো প্রথম 5 দিন পরেই পালিয়ে গেছে, রিয়ান আমার বলছে কাজটা শেষ হওয়ার 3 দিন আগে পালিয়েছে, ঠিক আছে, মানে রিয়ান এই জায়গায় পালিয়েছে। তাহলে লাস্ট কাজটা কে করেছে, পাল আগেই চলে গেছে, রিয়ান এই জায়গায় চলে গেছে, লাস্ট কাজটা ম্যাক্স একা করেছে 3 দিন, কারণ 3 দিন আগে পালিয়েছে রিয়ান, তাহলে এই 3 দিন করলো। তাহলে টোটাল কাজটা যদি x দিন হয়, এই পরিমাণ কাজটা যদি 5 দিনের হয়, এই পরিমাণ কাজটা যদি 3 দিনের হয়, তাহলে মাঝের কাজটা কত, টোটাল x থেকে 5 বিয়োগ করলো, -3 বিয়োগ করলো, ঠিক আছে, তাহলে মাঝটা বেরিয়ে গেল। তাহলে মাঝটা কে কাজ করেছে, রিয়ান আর ম্যাক্স, কারণ পাল এখানে 5 দিন পর পালিয়েছে, আর এখানে রিয়ান পালিয়ে গেছে 3 দিন, কাজটা শেষ হওয়ার 3 দিন আগে। তাহলে রিয়ান আর ম্যাক্স কাজ করেছে, রিয়ান আর ম্যাক্স কতদিন কাজ করেছে, x 8 দিন, আর লাস্ট পোরশনটা করেছে ম্যাক্স একা। তাহলে কি হলো, তাহলে 3 জন এফিসিয়েন্সি ইনটু টাইম সমান আমরা কি জানি, টোটাল ওয়ার্ক। তাহলে এই পোরশনটার টোটাল ওয়ার্ক হচ্ছে এতটা কাজ হয়েছে, এই পোরশনটা হচ্ছে আমার এই কাজটা হয়েছে, লাস্ট পোরশনটা এই কাজ হয়েছে, এটা সমান টোটাল ওয়ার্ক করে দিলাম। তো এটা সমীকরণটা সমাধান করলে x এর মান বেরিয়ে যাবে, ঠিক আছে। নেক্সট দেখো 15 দাগে কি বলেছে, দ্য কস্ট অফ দ্য ওয়াশিং মেশিন, এত সেই একই অঙ্ক, প্রত্যেকটা শিফটে এসেছে এই টিভি আর ওয়াশিং মেশিনের অঙ্কটা, ঠিক আছে, প্রত্যেকটা শিফটে আমি সমাধান করেছি, ঠিক আছে, আজও করে দিচ্ছি। দেখো কি বলেছে, দ্য কস্ট অফ ওয়াশিং মেশিন ইজ 50% লেস দ্যান দ্য কস্ট অফ টিভি, ঠিক আছে। কি বলছে দেখো, বলছে এদিকে আমি ওয়াশিং মেশিন লিখলাম, এদিকে টিভি লিখলাম, ঠিক আছে। বলছে কি কস্ট অফ ওয়াশিং মেশিনের দাম 50% লেস কস্ট অফ দ্য টিভি, তো তাহলে আমি 100, যদি টিভির দাম যদি আমি 100 ধরলাম, তাহলে ওয়াশিং মেশিনের দাম কত, 50% লেস, তাহলে কত হবে, ওয়াশিং মেশিনে 50% লেস বলছে, টিভির দাম যদি 100 হয়, তাহলে ওয়াশিং মেশিনে 50% লেস মানে 50। বলছে ইফ দ্য কস্ট অফ দ্য ওয়াশিং মেশিন ইনক্রিজেস বাই 60%, বলছে ওয়াশিং মেশিনের দাম 60% বাড়িয়েছে, তাহলে আমি ধরলাম 60% বাড়িয়েছে, 60% বাড়লে ওয়াশিং মেশিনের দাম কত হয়েছে, 50 ইন্টু 160/100, 160/100, 60% বাড়িয়েছে, তাহলে কত হচ্ছে, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, তাহলে 16×5 = 80, তাহলে এখন ওয়াশিং মেশিনের দাম হয়েছে 80। আর বলছে এন্ড দ্য টিভি ডিক্রিজেস বাই 11%, টিভির দাম বলছে 11% ডিক্রিজ হয়েছে, কমিয়েছে, তাহলে 11% ডিক্রিজ হলে টিভির দাম কত হবে, 100 থেকে 11% ডিক্রিজ হলে কত হচ্ছে, 89, ঠিক আছে। 11% ডিক্রিজ হলে 89 কি করে হচ্ছে সেটাও আমি বলে দিচ্ছি যদি জানতে চাও। তাহলে 100 ছিল, 11% ডিক্রিজ হয়েছে মানে 89/100, এটা দেখো যদি 60% বাড়িয়েছিল তাই 160/100 করেছিলাম, মানে 100 সাথে 60 যোগ হয়ে গেল, 60% বাড়িয়েছিল বলে, দেখে 11% কমিয়েছে, মানে 100 থেকে 11 বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে, 100 100 কাটিয়ে গেল, তাহলে 89 থাকছে, ঠিক আছে। বলছি যদি কমিয়েছে, তাহলে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ চেঞ্জ অফ দ্য টোটাল কস্ট অফ 6 ওয়াশিং মেশিন আর 2টা টিভি, বলছে তাহলে ছোটা ওয়াশিং মেশিন আর 2টা টিভির দামের কি চেঞ্জ হয়েছে, কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে, ঠিক আছে, কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে। তাহলে আগে দেখো, আগে ওয়াশিং মেশিনের দাম ছিল 50 আর টিভির দাম ছিল 100, তাহলে আগে ছোটা ওয়াশিং মেশিন প্লাস কোটা টিভি বলেছি, দুটো টিভির দাম কত ছিল, দেখো এদিক করছি,
যে আগে তাহলে ছোট ওয়াশিং মেশিন প্লাস দুটো টিভির দাম কত ছিল? ছোট ওয়াশিং মেশিন, একটা ওয়াশিং মেশিনের দাম ছিল 50, তাহলে ছোট 6 ইনটু 50 প্লাস দুটো টিভি, একটা টিভির দাম হচ্ছে 100, তাহলে দুটো টিভি 2 ইনটু 100, তাহলে এটা কত হচ্ছে 6 ইনটু 50 করলে কত হচ্ছে 300 প্লাস 2 ইনটু 100 মানে 200 সমান হচ্ছে 500। আগে দাম ছিল 500 টাকা ছোট ওয়াশিং মেশিন দুটো টিভি, আর এখন দাম কত হয়েছে? এখন দাম ছোটটা ওয়াশিং মেশিন প্লাস দুটো টিভি, ছোট ওয়াশিং মেশিন দাম 6 ইনটু 80 প্লাস দুটো টিভি, এখন টিভির দাম কত হচ্ছে 89 করে, তাহলে 6 ইনটু 848 480 প্লাস 2 ইনটু 89 কত হচ্ছে 178। ঠিক আছে, তাহলে এখন কত যোগ করলে কত হচ্ছে দেখো 658। তাহলে পার্সেন্টেজ কত কি হয়েছে? আগে কত দাম ছিল 500 টাকা, এখন হয়েছে 678 টাকা, তাহলে কত পার্সেন্টেজ চেঞ্জ কত হয়েছে? কত 500 ছিল আগে, এখন 100 658 হয়েছে, তাহলে নিশ্চয়ই বাড়িয়েছে, তাহলে ইনক্রিজ হয়েছে। তাহলে ইনক্রিজ কত হয়েছে? 658 মাইনাস 500। আমি কি বলেছি? যখন পার্সেন্টেজে করবে তখন কার সাপেক্ষে হবে? আগে যেটা ছিল তার সাপেক্ষে ইনটু, এটা হচ্ছে সংখ্যা এগুলো, আর সংখ্যাটাকে পার্সেন্টেজে কথা করার জন্য 100 দিয়ে গুণ, 100% দিয়ে। ঠিক আছে, পার্সেন্টেজ বললো তাহলে 500 থেকে 658 মানে 158 বাই 500 ইনটু 100%, তাই তো? তাহলে পার্সেন্টেজ দুটো শূন্য কাটলো, যদি 158 বাই 5 মানে কত হচ্ছে? 5 3 15, 5 1 5, 6 7 8, 5 6 30, তাহলে কত হচ্ছে? 31.6% কি হয়েছে? বাড়িয়েছে। ঠিক আছে, এখানে অ্যান্সার 31.6, এই লাস্টেরটা তাহলে টাইপিং মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে, এটা 31.6% ইনক্রিজেস বাই 31.6%। ঠিক আছে, এটা একটু ঠিক করে নেবে, টাইপিং মিস্টেক হয়ে গেছে 31.6%। ঠিক আছে, নেক্সট দেখো 16 দাগে, 16 দাগেরটা কি বলেছে? বলছে ফর এ ট্রিপ 600 কিলোমিটার, এ ট্রাক ট্রাভেল ফার্স্ট হচ্ছে 300 কিলোমিটার 40 কিলোমিটার পর এট হোয়াট স্পিড বলছে শুট দ্য কভার রিমেনিং ডিস্টেন্স, সো দ্যাট দ্য এভারেজ স্পিড বলছে 70 কিলোমিটার পার আওয়ার হবে। বলছে একটা 600 কিলোমিটারের ট্রিপ, ঠিক আছে, 600 কিলোমিটারের ট্রিপ বলছে প্রথমে 300 কিলোমিটার 40 কিলোমিটার পার আওয়ার বেগে গেছে, আর বলছে কত স্পিড করলে আমার বাকি ডিস্টেন্সটা কত স্পিডে কভার করলে আমার এভারেজ স্পিড হচ্ছে আমার 70 কিলোমিটার পার আওয়ার হবে। বলছে একটা ইয়ে আছে 600 কিলোমিটার একটা ট্রিপ, প্রথম 100 কিলোমিটার, প্রথম 300 কিলোমিটার গেছে আমার 40 কিলোমিটার পার বেগে, ঠিক আছে, পার আওয়ার বেগে, আর বলছে বাকি 300 কিলোমিটার, বাকি কত পড়ে রাখলো 300 কিলোমিটার, বলছে বাকি 300 কিলোমিটার কত কিলোমিটার পার আওয়ার বেগে গেলে আমার এভারেজ স্পিড হচ্ছে 70 কিলোমিটার পার আওয়ার হবে। ঠিক আছে, তাহলে দেখো এভারেজ স্পিড মানে কি? এভারেজ স্পিড মানে কি? এভারেজ স্পিড মানে সমান কি? টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, এটা মানে হচ্ছে এভারেজ স্পিড। ঠিক আছে, এবার দেখো প্রথম পার্ট, ফার্স্ট পার্ট কি বলেছে? ফার্স্ট পার্টে কি বলেছে? বলছে প্রথম 300 মিটার গেছে, প্রথম 300 কিলোমিটার গেছে আমার 40 কিলোমিটার পার আওয়ার বেগে, তাহলে প্রথম পার্টের টাইম কত লেগেছে? t1 ধরলাম, প্রথম পার্টের টাইম আমার কত লেগেছে? 300 কিলোমিটার বেগে গেছে, 300 কিলোমিটার গেছে 40 কিলোমিটার পার আওয়ার বেগে, তাহলে কি টাইম সমান ডিস্টেন্স আপন স্পিড। ঠিক আছে, তাহলে কত সময় লেগেছে? 2 দুগুণে 4, 2 15 30। ঠিক আছে, তাহলে 15/2 এত ঘন্টা লেগেছে প্রথম পার্টটার জন্য। প্রথম মানে পার্টটা কি 30 300 কিলোমিটার গেছে 40 কিলোমিটার পার আওয়ার বেগে, তাহলে আমরা কি জানি? ডিস্টেন্স সমান, আমরা কি জানি? ডিস্টেন্স সমান স্পিড ইনটু টাইম, তাহলে টাইম সমান কি হবে? ডিস্টেন্স আপন স্পিড। আমি টাইম প্রথম পার্টের জন্য t1 লিখেছি, প্রথম পার্ট তার জন্য t1 লিখেছি 300 বাই মানে ডিস্টেন্স বাই স্পিড করেছি, তাহলে আমি প্রথমটা টাইম লিখেছি। সেকেন্ড পার্টটা কি হয়েছে? সেকেন্ড পার্টে কত টাইম লেগেছে? t2। সেকেন্ড পার্ট আর কত বাকি আছে? সেকেন্ড পার্টে আর কত বাকি আছে? t2 লেগেছে। সেকেন্ড পার্টে তাহলে কত সময় লেগেছে আমার? সেকেন্ড পার্টে যদি যেটা আমার টোটাল সময় লাগবে তার থেকে যদি আমি প্রথম পার্টের টাইমটা বিয়োগ করে দিই, সেটা হচ্ছে সেকেন্ড পার্টের টাইম। ঠিক আছে, এবার টোটাল টাইম কত লেগেছে? টোটাল টাইম লেগেছে, দেখো টোটাল টাইম মানে টোটাল, যদি আমি এখানে টোটাল টাইম করি, টোটাল টাইম সমান কি হবে? টোটাল ডিস্টেন্স বাই স্পিড, এভারেজ স্পিড, তাই তো? কারণ কি এভারেজ স্পিড সমান আমার কি টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম,
তাহলে আমি যদি টোটাল টাইম করি তাহলে টোটাল ডিস্টেন্স বাই এভারেজ স্পিড হবে, ঠিক আছে, কারণ টাইমটা উপরে চলে গেলে স্পিডটা নিচে নেমে যাবে। তাহলে টোটাল সমান টোটাল ডিস্টেন্স কত আমার 600 কিলোমিটারের ইয়ে ছিল, 600 কিলোমিটার ট্রিপ ছিল, আর এভারেজ স্পিড কত বলেছি এখানে দেখো দেওয়া আছে 70। তাহলে কাটলে কত হচ্ছে আমার 60/7 এত ঘন্টা, ঠিক আছে। তাহলে আমার টি2 কত বেরোবে, আমার টি/t1, টি মানে কত বেরিয়েছে, টোটাল টাইমটা আমি টি ধরেছি, টি সমান কত বেরিয়েছে 60/7 মাইনাস টি1টা কত বেরিয়েছে 15/2, তাই তো। ক্যালকুলেশন করলে কত হবে দেখে 14, 7 দুগুণে 14 মানে 120 মাইনাস 2 7 14, 15 7 105 সমান কত হচ্ছে দেখো 5 করলে যে হচ্ছে 15/14, এত ঘন্টা সময় লাগিয়েছে 15/14, ঠিক আছে। দেখো আমি কি করলাম, দুটো পার্টে ভাগ করে নিলাম। ফার্স্ট পার্টটা গেছে আমার 300 কিলোমিটার পার আওয়ার বেগে, এই সরি 300 কিলো, প্রথম পার্টটা আমার 300 কিলোমিটার গেছে আমার 40 কিলোমিটার পার আওয়ার বেগে, তাহলে আমার প্রথম পার্টের টাইম কত লেগেছে 15/2 ঘন্টা, ঠিক আছে। আর এবার টোটালটা গেছে দেখো, টোটাল এভারেজ স্পিড সমান আমি কি জানি টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম, ঠিক আছে। তাহলে এবার আমার যদি তাহলে আমি যদি টোটাল টাইমটা বের করতে চাই তাহলে কি হবে টোটাল ডিসটেন্স বাই টোটাল স্পিড, ঠিক আছে, টোটাল ডিসটেন্স বাই এভারেজ স্পিড। তাহলে টোটাল টাইম সমান আমার কি বেরোলো, টোটাল ডিসটেন্স কত 600 কিলোমিটার ট্রিপ বলেছে, 600 কিলোমিটার বাই এভারেজ স্পিড আমার দেওয়া আছে 70 কিলোমিটার পার আওয়ার, তাহলে আমার টোটাল টাইম লেগেছে 60/7 ঘন্টা, ঠিক আছে। আর আমার প্রথম পার্টে টাইম লেগেছে কত 15/2 ঘন্টা, তাহলে আমার সেকেন্ড পার্টে কত টাইম লেগেছে, তাহলে টোটাল টাইমটা মাইনাস প্রথম পার্টের যে টাইমটা লেগেছে সেটা বিয়োগ করলে পেয়ে যাবো। তাহলে সেকেন্ড পার্টে আমার টাইম লেগেছে 15/14 ঘন্টা, ঠিক আছে। তাহলে আমার কি বলছে, বলছে বলছে এট হোয়াট স্পিড দ্য শুট দ্য রিমেইনিং ডিসটেন্স, বলছে মানে তাহলে আমার বলছে আমার এই সেকেন্ড পার্টটা, ঠিক আছে, সেকেন্ড পার্টটা কত ইয়ে কত স্পিডে গেছিল, ঠিক আছে, এটাই চাইছে। তাহলে সেকেন্ড পার্টের আমার টাইম জানা আছে, টাইম পেয়ে গেছে সেকেন্ড পার্টে, ঠিক আছে, আর সেকেন্ড পার্টের ডিসটেন্সও জানা আছে, তাই তো। সেকেন্ড পার্টের আমার স্পিড চাইছে, ঠিক আছে, সেকেন্ড পার্টের স্পিড সমান কি হবে, সেকেন্ড পার্টের ডিসটেন্স আমার জানা আছে, কারণ কি টোটাল ডিসটেন্স হচ্ছে 600 কিলোমিটার, প্রথম পার্টটা আমার 300 কিলোমিটার চলে গেছে, তাহলে সেকেন্ড পার্টের ডিসটেন্স কত বাকি থাকছে 300, আর বাকি থাকছে, আর সেকেন্ড পার্টের কত টাইম লেগেছে 15/4 ঘন্টা, 15/4 এই 15/14, তাহলে কত হবে 300 ইন্টু, এইটা উল্টে গেলে কি হবে, উপরে গেলে ভাগ থেকে গুণে গেলে 14/15 হয়ে যাবে, তাই তো। তাহলে 15 দুগুণে 30 20, 20 ইন্টু 14 সমান 280, কারণ কি 14 দুগুণে 28, তাহলে 280 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। দেখো কিছু নাই, এখানে দেখো পুরো টোটাল ট্রিপটা দিয়ে আছে, আমার বলছে প্রথম পার্ট কি 300 কিলোমিটার গেছে 40 কিলোমিটার পার আওয়ার বেগে, আর এভারেজ গেছে তোমার আমার 70 কিলোমিটার পাওয়ার বেগে, তাহলে বলছে বাকি 300 পার্টটা মানে সেকেন্ড পার্টটা আমার কতটা বেগে গেছে, ঠিক আছে, কত সেকেন্ড পার্টের বেগটা কত। তাহলে আমরা কি জানি এভারেজ স্পিড সমান টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম, ঠিক আছে, এখান থেকে আমি টোটাল টাইমটা বের করে নিলাম, ঠিক আছে। তাহলে টোটাল টাইম সমান কি হবে টোটাল ডিসটেন্স বাই এভারেজ স্পিড, তাহলে টোটাল টাইম সমান কত হচ্ছে টোটাল ডিসটেন্স কত আমার 600 কিলোমিটার, আর এভারেজ স্পিড কত আছে আমার 2000 পুরো জার্নিতে 70 কিলোমিটার পার আওয়ার, তাহলে এখানে টোটাল টাইমটা লিখে বের করে নিলাম। এবার ফার্স্ট পার্টে কি বলছে, ফার্স্ট পার্টে গেছে আমার টাইম ধরলাম টি1, ফার্স্ট পার্টে কি বলেছে আমার 300 কিলোমিটার গেছে আমার 40 কিলোমিটার পার আওয়ার বেগে, তাহলে 300/40 ফার্স্ট পার্টের টাইম, কারণ ডিসটেন্স বাই স্পিড, তাহলে বেরিয়েছে প্রথম পার্টটা গেছে আমার প্রথম পার্টটা যেতে আমার টাইম লেগেছে আমার হচ্ছে 15/2 ঘন্টা, ঠিক আছে। তাহলে আমার সেকেন্ড পার্টের টাইম কত লেগেছে সেটা বের করে নিতে পারবো, কারণ টোটাল যে টাইম লেগেছে তার থেকে ফার্স্ট পার্টের টাইমটা বিয়োগ, সেটা বিয়োগ করলে আমার 15/4 ঘন্টা বের হচ্ছে। এবার তাহলে সেকেন্ড পার্টের আমার ডিসটেন্স কত, টোটাল ডিসটেন্স হচ্ছে 600, আমার ফার্স্ট পার্টের টাইম লেগে গেছে 300, এই সরি ফার্স্ট পার্টটাকে আমার 300 কিলোমিটার গেছে, আর বাকি কত পড়েছে 300 কিলোমিটার পড়ে যাচ্ছে, তাহলে কি, তাহলে স্পিড কত হবে সেকেন্ড পার্টের স্পিড মানে ডিসটেন্স বাই সেকেন্ড পার্টের ডিসটেন্স বাই টাইম, তাহলে সেকেন্ড পার্টের ডিসটেন্স 300 কিলোমিটার পড়ে রয়েছে, আর তাহলে সেকেন্ড পার্টে আমার টাইম বলে গেছে 15/14, তাহলে 15/14 করলে আমার বেরিয়ে যাচ্ছে 280, ঠিক আছে। নেক্সট দেখো 16টা, এই সরি 16টা হলে 17টা, 17টা কি বলেছে দেখো, বলছে এ বি সি ক্যান মেক পিস অফ ওয়ার্ক, বলছে দেখো এ একটি কাজ বলছে 3 দিনে করতে পারে, বি সেই কাজটি বলছে 5 দিনে করতে পারে, সি সেই কাজটি 15 দিনে করতে পারে, ঠিক আছে। তাহলে আমি টোটাল ওয়ার্ক বের করতে গেলে কি করেছি, আগে এলসিএম করে নাও, এলসিএম এর লসাগু কত 15 হবে দেখো, তাহলে 3 5 এ 15, এফিসিয়েন্সি 5 বেরালো, এর 5 3 এ 15, বি এর এফিসিয়েন্সি 3 বেরালো, 15 1 কে 15, সি এর এফিসিয়েন্সি 1 বেরালো। তাহলে কি বলছে হাউ লং মানে বলছে কত দিনে দে টেক দ্য কমপ্লিট থ্রাইস অফ দ্য সেম ওয়ার্ক, তাহলে ওয়ার্ক কত বেরিয়েছে আমার টোটাল ওয়ার্ক, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক, তাহলে থ্রাইস মানে 3 গুণ অফ দ্য ওয়ার্ক, তাহলে কত হবে 3 ইনটু
15 3 গুণ অফ দ্য সেম ওয়ার্ক, টাইম অফ দ্য সেম ওয়ার্কিং টুগেদার, বলছে তারা একত্রে 3 গুণ অফ দ্য সেম ওয়ার্ক কত করবে, তাহলে টাইম সমান কি, সমান কি টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। কারণ আমরা কি জানি, আমরা কি জানি টোটাল ওয়ার্ক, আমরা কি জানি টোটাল ওয়ার্ক সমান, টোটাল ওয়ার্ক সমান কি জানি টাইম ইনটু এফিসিয়েন্সি, টাইম ইনটু এফিসিয়েন্সি। ঠিক আছে, তাহলে আমার টাইম সমান কি হবে, টাইম সমান আমার টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। এখানে বলি 3 গুণ অফ দা ওয়ার্ক, ঠিক আছে, তাহলে 3 ইনটু কনভার্ট করে দিলাম বাই এফিসিয়েন্সি, তাহলে টুগেদার করে বলি যে একত্রে, তাহলে টোটাল এফিসিয়েন্সি যোগ করে দাও 5 ইনটু 5 প্লাস 3 প্লাস 1, তাহলে টোটাল এফিসিয়েন্সি, কারণ তারা একত্রে করে বলেছে 3 গুণ ওয়ার্ক কত, তাহলে 15 দিনে 45 বাই কত থাকছে 5 আর 3 8 একে 9, তাহলে 9 5 এ 45 কত দিনে করে 5 দিনে, ওটা কিছু থাকেই না। দেখো তারপর 18টা কি বলিছে দেখো, বলছে নিচি travels a shopping mall at the speed of the 21 কিলোমিটার পার আওয়ার বেগে and the রিটার্ন স্পিড বলছে 77 কিলোমিটার পার বেগে, হোয়াট ইজ দ্য এভারেজ স্পিড। দেখো যেখানে ডিসটেন্স সেম থাকবে, এটা যে এই ফর্মুলাটা মনে রেখে নাও, যেখানে ডিসটেন্স সেম থাকবে সেখানে এভারেজ স্পিড সমান কি হয়, ফর্মুলা আমি আগেও পড়েছি একবার 2xy বাই x প্লাস y, ঠিক আছে, এভারেজ স্পিড সমান 2x বাই x প্লাস y when ডিসটেন্স সেম, when যেখানে ডিসটেন্স সেম। এখানে কি বলেছে দেখো, নিসি ট্রাভেলস এ শপিং মল এট এ স্পিড এত কিলোমিটার পার আওয়ার এন্ড রিটার্নস এত কিলোমিটার পার আওয়ার, তাহলে নিসি ট্রাভেল মানে তার বাড়ি থেকে শপিং মল গেছে, আবার শপিং মল থেকে তার বাড়ি এসেছে, ঠিক আছে, তাহলে কি দুক্ষেত্রে তো ডিসটেন্সটা সমান, দূরত্বটা সমান, এমন এমন তো নয় যে ইয়ে গেছে বাড়ি মানে এখান থেকে শপিং মল গেছে মাঝে অন্য কোথাও গেছে তারপর আবার এসেছে, সেটা তো নয়, এখান থেকে শপিং মল গেছে, শপিং মল থেকে এসেছে আবার বাড়িতে, ঠিক আছে, তাহলে দুক্ষেত্রে আমার ডিসটেন্স সমান, দূরত্বটা সমান, যদি দূরত্ব সমান হয় তাহলে এভারেজ স্পিড হয় 2x বাই x প্লাস y, যেখানে x হচ্ছে ধরো একটা স্পিড আর y হচ্ছে আরেকটা স্পিড, ঠিক আছে, তাহলে আমার এভারেজ স্পিড দিয়ে হবে 2 ইনটু x কত হচ্ছে 21 ইনটু y কত থাকছে 77 বাই x প্লাস y কত হচ্ছে 21 প্লাস 77, তাহলে অ্যানসার কত হচ্ছে 2 ইনটু 21 ইনটু 77 বাই 21 প্লাস 77 কত হচ্ছে 7 একে 8 7 আর 2 এ 9, ঠিক আছে, এই যে ক্যালকুলেশন কর, ক্যালকুলেশন করলে কত হচ্ছে দেখো, 2 দিয়ে যদি আমি কাটছি 2 4 এ 8 2 9 18 49 7 3 এ 21 7 7 এ 49 7 11 এ 77, তাহলে কত পড়ছে 11 আর 3 এ 3 11 আর এখানে 3, তাহলে 33 কিলোমিটার পার আওয়ার, কিছু ছিল না, আমরা গেছিলাম ইজি ইজি, কারণ শুধু সূত্রটা মনে রাখবে, এভারেজ স্পিড সমান 2xy বাই x প্লাস y, ঠিক আছে, বাস নেক্সট 19 এর দাগে কি বলেছে, বলছি p at any point inside the rectangle, এই অঙ্ক আমি কতবার পড়াবো এই অঙ্কটা, মানে হিসাব নেই কতবার করেছি আমি, ঠিক আছে, a b c d, ঠিক আছে, বলছি p মাঝে যে কোনো একটা বিন্দু, বলছি p এ সমান 73, p এ সমান 73 দিয়ে আছে, আমার 73 দিয়ে আছে, pc সমান 99, pc এখানে পয়েন্ট হলো pc সমান হচ্ছে 99 সেন্টিমিটার, ঠিক আছে, এবার হচ্ছে pd, এই pc সমান দিয়ে আছে, আর pb, pb pb এটা সমান 57 দিয়ে আছে, তাহলে এবার বলছি pd সমান কত, ঠিক আছে, আমি কি বলেছিলাম চতুর্ভুজের কর্ণের ক্ষেত্রে আমার কি হবে, এই pa স্কয়ার প্লাস pc স্কয়ার সমান pb স্কয়ার প্লাস pd স্কয়ার অনেকবার করেছি, ঠিক আছে, তাহলে আমি কি বলতে পারি এখানে ক্ষেত্রে pa স্কয়ার প্লাস pc স্কয়ার সমান pb স্কয়ার প্লাস pd স্কয়ার, ঠিক আছে, তাহলে আমার pd স্কয়ার সমান কত হবে, pd স্কয়ার সমান কত হবে pa স্কয়ার স্কয়ার প্লাস pc স্কয়ার মাইনাস pb স্কয়ার, ঠিক আছে, এবারে ক্যালকুলেশন করে তাহলে pd সমান কত হবে, pd সমান কত হবে রুট ওভার অফ pa স্কয়ার প্লাস pc স্কয়ার মাইনাস pb স্কয়ার, ঠিক আছে, এটা মান বসি ক্যালকুলেশন করে নেবে, এটা তোমাদের হোমওয়ার্ক রইলো, ঠিক আছে, এই অঙ্কটা আমি অনেকবার করে দিয়েছি, ঠিক আছে, এটা তোমরা হোমওয়ার্ক করবে, ঠিক আছে, বাড়িতে করবে। নেক্সট 20 দাগের অঙ্কটা কি বলছে দেখো,
20 টাকারও বলছে রঞ্জিত সোল্ড অ্যান্ড আর্টিকেল 585 টাকায়। বলছে রঞ্জিত কোন একটা আর্টিকেল বিক্রি করেছে, মানে বিক্রয় মূল্য এসপি সেলিং প্রাইস বিক্রয় মূল্য হচ্ছে 582 টাকা। আর্নিং এ প্রফিট বলছে প্রফিট করেছে আমার 20% প্রফিট করেছে, ঠিক আছে, মানে 582 টাকায় বিক্রি করে কোন একটা দ্রব্য 20% প্রফিট করেছে রঞ্জিত, ঠিক আছে। বলছে তার কস্ট প্রাইস কত, ক্রয় মূল্য কত। দেখো প্রফিট 20% দেওয়া আছে, মানে কি 20% সমান কি লিখতে পারে, ফ্র্যাকশনে করতে পারে 20/100, ঠিক আছে। 20/100 কাটাকাটি করলে কত হচ্ছে, 2 5 10, তাহলে কত হচ্ছে, যদি ফ্র্যাকশনে করি তাহলে আমার কত হচ্ছে 1/5। যদি প্রফিটে 20% প্রফিটটাকে আমি পার্সেন্টেজে করি, ফ্র্যাকশনে করি, তাহলে আমি 1/5। আমি কি বলেছি, প্রফিটের ক্ষেত্রে নিচে যেটা থাকে সেটা হচ্ছে সিপি হয়, কস্ট প্রাইস ইউনিটে, ঠিক আছে, এটা হচ্ছে কস্ট প্রাইস হয়, ঠিক আছে, নিচে যেটা থাকে। আর উপরে যেটা থাকে সেটা হচ্ছে প্রফিট হয়, উপরে যেটা থাকে সেটা হচ্ছে প্রফিট হয়, ঠিক আছে, প্রফিট হয়। যদি লস হতো তাহলে উপরে যেটা থাকবে সেটা লস হতো। নিচেরটা সবসময় হামেশা যদি প্রফিট পার্সেন্টেজ দেওয়া থাকে সেটা ফ্র্যাকশনে করলে নিচেরটা সব সময় কস্ট প্রাইস হয়, ঠিক আছে, মানে ক্রয় মূল্য হয়, ঠিক আছে। তাহলে আমার কি, যদি ক্রয় মূল্য আমার এত টাকায় হয়, যদি আমি 5 টাকায় ধরো, যদি ধরো 5 টাকায় আমি একটা কোনো একটা জিনিস কিনেছি আর 1 টাকা প্রফিট হয়েছে, ঠিক আছে, তাহলে আমার বিক্রয় মূল্য কত হয়েছে, এসপি সমান কত, ধরো 5 টাকায় কোনো একটা জিনিস কিনেছি আমি, ঠিক আছে, আর 1 টাকা প্রফিট করেছি, তাহলে কত হবে বিক্রয় মূল্য, আমি নিশ্চয়ই 6 টাকায় বিক্রি, 5 5 1 সমান 6 টাকায় আমি বিক্রি করেছি, তাই তো। যদি 6 টাকায় বিক্রি করি তাহলে তো, যদি আমি 5 টাকায় কিনি আর 1 টাকার লাভ করি তাহলে কত হয়, 6 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হয়, 6 টাকায় হয়। তাহলে সেলিং প্রাইস কি হবে, 6 ইউনিট, এগুলো সব ইউনিটে, ঠিক আছে, এটা কিন্তু রুপিসে নয়, 6 ইউনিট। এবারে কি দিয়ে আছে, তাহলে সেলিং প্রাইসে দিয়েছে 552, ঠিক আছে, 585, তাহলে সেলিং প্রাইস এখানে কত ইউনিট বেরিয়েছে, 6 ইউনিট। তাহলে আমি লিখতে পারি কি 6 ইউনিট সমান 582। কারণ কি দেখো, আমার এখানে সেলিং প্রাইস দেওয়া আছে 582 টাকা, আর এখানে সেলিং প্রাইস বেরিয়েছে আমার 6 ইউনিট, ঠিক আছে, তাহলে আমি 6 ইউনিট সমান 82 লিখলাম। তাহলে এবার কি বলেছে, হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস, ঠিক আছে, আমার সিপি সমান কত, কস্ট প্রাইস সমান কত, 5 ইউনিট। তাহলে আমি 5 ইউনিটের মান বেরিয়ে গেলে পাস বেরিয়ে গেল। 5 ইউনিটের কত হবে, 6 ইউনিটের দাম যদি 582 হয়, তাহলে 5 ইউনিটের দাম কত হবে, 582/6 ইন্টু 5, কাটাকাটি করলে কত হচ্ছে, 4 4 6 9 54, 4 8 6 7 42, তাহলে কত হচ্ছে 97 ইন্টু 5, 97 ইন্টু 5, 97 ইন্টু 5 করলে কত হচ্ছে 5 5 7 35 5 হাতে থেকে 3 9 5 45 46 47 485 টাকা, এবারে বুঝলে, এখানে বুঝো প্রফিট পার্সেন্টেজকে আমি যখন ফ্র্যাকশন করব নিচেরটা সবসময় সিপিতে হয় কিন্তু ইউনিটে হয়, আর উপরটা হচ্ছে প্রফিটে হয়, ঠিক আছে। যদি লস থাকে তাহলে লস হয়, কিন্তু লস করলে কি হবে, লস করা মানে কি, তোমার ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্যটা কম কম হয়ে গেছে, যে টাকায় কিনেছে তার থেকে কম টাকায় বিক্রি করেছে, তার জন্য যদি আমার এখানে লস হতো তাহলে আমার এসপি কত হতো, এটা মাইনাস হয়ে যেত, ঠিক আছে। সেই ক্ষেত্রে তাহলে আমার কি, 5 টাকায় কিনেছি 1 টাকা প্রফিট হয়েছে, তাহলে বিক্রয় মূল্য কত, 6 টাকা, মানে এখানে ইউনিটে হবে, ঠিক আছে। তাহলে 6 ইউনিট, 5 ইউনিট আমি কিনেছি, 1 টাকা 1 ইউনিটে আমার প্রফিট হয়েছে, তাহলে আমার বিক্রয় মূল্য কত, 6 ইউনিট। তাহলে এখানে আবার বিক্রয় মূল্যটা দিয়ে আছে 582 টাকা, তাহলে 6 ইউনিট সমান 582 টাকা। এখানে ক্রয় মূল্য কত পেয়েছি, 5 ইউনিট সমান হয়েছে 485 বেরোচ্ছে, ঠিক আছে। দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে আমার 21, ঠিক আছে, কি বলেছে দেখো, টু মেন ক্যান ডু পিস অফ ওয়ার্ক হচ্ছে দুদিনে করতে পারে, হাউ মেনি মেন ক্যান ডু দ্য ওয়ার্ক হচ্ছে 4 দিন। এক্ষেত্রে আমি কি বলেছিলাম, m1 d1 t1 বাই w1 ইকুয়াল টু m1 m2 d2 t2 বাই w2, ঠিক আছে। এখানে টু মেন মানে কি হবে, এখানে w1 দেওয়া আছে, দুদিনে করছে মানে d1 দেওয়া আছে, এখানে আমার d2 টা দেওয়া আছে, এখানে কি চেয়েছে আমার m2 টা চেয়েছে, ঠিক আছে। তাহলে আমি t1 আর w1 আর t2 আর w2 রেখে বাদ দিয়ে দিলাম, তাহলে m1 আমার দেওয়া আছে, সরি এটা m1 হবে, ঠিক আছে, মেনটা দেওয়া আছে m1, তাহলে আমার 2 ইনটু d1 কত দেওয়া আছে 2 ইকুয়াল টু কি m2 টা চেয়েছি m2 ইনটু d2 কত দেওয়া আছে 4,
তাহলে আমার m2 কত হবে 2 × 2/4 তখন 2 দিয়ে 4 মানে 1 হচ্ছে একদিনে করতে পারবো ঠিক আছে কিছু আছে এই অঙ্কটায় নেক্সট দেখো নেক্সট কি বলছে a sum of money distributed অ্যামাউন্টটা বলছে কিছু পরিমাণ টাকা আছে ডিস্ট্রিবিউট করছে এ বি সি ডি এর উপরে ঠিক আছে এবার এ বি সি ডি এর উপর কিছু পরিমাণ টাকা ভাগ করছে যেটা হচ্ছে এই অনুপাতে ভাগ করছে 17:3:9:6 বলছে ইফ সি যদি 294 টাকা পায় 294 টাকা বেশি পায় বি এর থেকে তাহলে এ কত টাকা পেয়েছে ঠিক আছে তাহলে আমি লিখে নিলাম এখানে এ বি সি ডি এ 17:3:9:6 এই অনুপাতে ভাগ করেছে বলছে সি গেটস 294 মোর দ্যান বি বলছে সি বি এর থেকে 294 বেশি পেয়েছে ঠিক আছে কে বেশি পেয়েছে সি বেশি পেয়েছে কত বেশি 294 টাকা বেশি পেয়েছে ঠিক আছে 294 টাকা সি পেয়েছে বেশি বি এর থেকে তাহলে দেখো এই মাঝের গ্যাপটা কত কত রেশিওর গ্যাপ 3 আর 9 এর মাঝে 6 রেশিওর গ্যাপ 6 রেশিও বেশি আছে সি তাহলে আর সি 294 টাকা বেশি পেয়েছে তাহলে আমি এখানে বলতে পারি কি 6 রেশিও 6 রেশিওর গ্যাপ আছে 6 রেশিও সমান 294 টাকা কারণ 294 টাকা মোর বেশি পেয়েছে আর এখানে কত কত রেশিও বেশি হয়েছে 6 রেশিও 9 থেকে 3 বাদ দিয়ে 6 রেশিও বেশি হচ্ছে তাহলে আমার 6 রেশিও সমান 294 আমি বলতে পারি কি তাহলে বলছে কত এ কত রেশিও পেয়েছে এ কত রেশিও এর মান কত 17 রেশিও তাহলে আমার 17 রেশিওর মানটা কত বের করলে পেয়ে যাব 294/6 * 17 পাস হয়ে গেল 6 4 24 5 6 9 54 তাহলে কত হচ্ছে 49 * 17 17 * 49 কত হচ্ছে দেখো 833 ঠিক আছে এই অঙ্কটা আর মানে কিছুই নেই নেক্সট দেখো 23 কি বলেছে 50% অফ 20% অফ 2/3 অফ এ নাম্বার ইজ বলছে 686 মানে বলছে 50% অফ 20% অফ 2/3 ইজ 686 মানে সমান হচ্ছে কোন বলছে if 50% অফ 20% অফ 2/3 অফ এ নাম্বার ধরলাম নাম্বারটা x ঠিক আছে তাহলে x এর x * 50% x এর 50% অফ 20% অফ 2/3 686 ঠিক আছে কি বলছে কোন একটা নাম্বারের 50% অফ 20% অফ 2/3 এটা সমান হচ্ছে 686 তাহলে নাম্বারটা দিলাম x x এর 50% অফ 20% অফ 2/3 686 আর x এর মান বের করলে বেরিয়ে গেল তাহলে এটা সমান কি লিখতে পারি x * 50/100 50% মানে হ্যাঁ অফ মানে কি অফ মানে ইনটু ঠিক আছে 20/100 ইনটু 2/3 অফ মানে ইনটু ঠিক আছে গুণিত আর কি 686 সমান 686 বার কাটাকাটি করো 1 এর 2 20 5 এ 100 1 এর 5 তাহলে কি হলো x ইনটু 1 এর 2 ইনটু 1 এর 5 ইনটু 2 এর 3 সমান 686 ঠিক আছে তাহলে x সমান কত হবে 686 ইনটু 2 ইনটু 5 ইনটু 3 তাহলে দেখো 5 ইনটু 2 সমান 10 5 ইনটু 2 সমান 10 তাহলে আমরা 686 কে যদি আমি 3 দিয়ে গুণ করি তার পাশে একটা শূন্য বসিয়ে দিই তাহলে হয়ে গেল তাহলে 686 কে আমি 3 দিয়ে গুণ করছি তাহলে 3 6 18 আর 8 আর থাকে 8 3 24 এটা 25 আর 3 6 18 আর দাঁড়া এখানে দাঁড়া একটা গোলমাল হয়েছে বলে এখানে 2 আছে ঠিক আছে 2 এ 2 কাটবে এটা গোলমাল হয়েছে ঠিক আছে এখানে দেখো 2 এ 2 কাটবে ঠিক আছে তাহলে 2 এ 2 কাটলে কত পড়ে থাকছে তাহলে x ইনটু 1 এর 5 ইনটু 1 এর 3 সমান 686 তাহলে x সমান কত হবে এর কথা হচ্ছে 5 তাহলে x সমান কত হবে x সমান কত হবে 686 ইনটু 5 ইনটু 3 ঠিক আছে তাহলে 686 ইনটু 5 ইনটু 3 যদি করি মানে 5 3 15 আর 686 গুণ করলে দেখা হবে 10290 গুণ করে দেখে নেবে 10290 হবে ঠিক আছে তাহলে অ্যান্সার হচ্ছে বি
নেক্সট যাবে 24 বলছে তাই অ্যারিথমেটিক মিন মানে কি এভারেজ মানে গড়, ঠিক আছে, অফ দ্য অবজারভেশন এত 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 এত, তাহলে এগুলোর বলছে মিন বের করতে হবে, এগুলো এভারেজ বের করতে বলেছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এভারেজ বলতে বললে আমি কি করি, এগুলো সব যোগ করি আগে, 48 প্লাস 65 প্লাস 32 প্লাস 72 প্লাস 63 প্লাস 64 প্লাস 18 প্লাস 14, ঠিক আছে, এগুলো যোগ করি, তারপর কি বলি এভারেজ করতে গেলে বাই যতগুলো নাম্বার আছে তত দিয়ে ভাগ, একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা, তাহলে 9 দিয়ে ভাগ, এটা হচ্ছে এভারেজ। এভারেজ মানে কি, এগুলো যোগ করব, যত এগুলো যদি এগুলো কতগুলো নাম্বার যদি এভারেজ করতে দেয় তাহলে আমি এগুলো আগে যোগ করব, বাই যতগুলো নাম্বার আছে ততগুলো দিয়ে তত দিয়ে ভাগ করব, ঠিক আছে। তাহলে যোগ করলে দেখবো আসবে 405 বাই 9, 405 বাই 9 কত করলে কত হবে, যদি কাটি যেমন 18 9 27 9 4 36 4 9 5 45, ঠিক আছে, 45 45, এখানে 24 ওই সরি 25, আজকের লাস্ট প্রশ্ন, ঠিক আছে, আজকে লাস্ট প্রশ্ন কি বলেছে, দা এভারেজ অফ দ্য ফার্স্ট 9 মাল্টিপল অফ 4, ফার্স্ট বলছে প্রথম চারের প্রথম 9টা মাল্টিপল, ঠিক আছে, প্রথম 9টা মাল্টিপল কত হবে, দ্য ফার্স্ট দ্য এভারেজ অফ দ্য ফার্স্ট 9 মাল্টিপল অফ 4, মানে 4 এর প্রথম 9টা মাল্টিপল মানে কি হবে, 4 * 1 সমান 4 প্রথম 9টা, 4 * 2 সমান কত 8, 4 * 3 সমান কত 12, এই করে করে চলতে থাকবে প্রথম 9টা, তাহলে 1 থেকে শুরু করে 9 হবে, 4 * 9 সমান 36, ঠিক আছে, প্রথম 9টা মাল্টিপল, ঠিক আছে, মাল্টিপল মানে হচ্ছে গুণ, ঠিক আছে, প্রথম 9টা মাল্টিপল গুণ করলে কি হবে, 4 * 1 সমান 4, 4 × 2 8 12, এরকম করে চলতে হবে 36 পর্যন্ত, ঠিক আছে। তাহলে এটা যদি আমি লিখি 4 8 12 ডট 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 36 পর্যন্ত, তাহলে মাঝে কত করে গ্যাপ আছে দেখো, সবগুলো 4, কারণ গুণনফল মানে 4 এর গুণনফলের সিরিজটা যদি হয় তাহলে গ্যাপ তো 4 করেই থাকবে, তাহলে দেখো এগুলো একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন, ঠিক আছে, মানে সমান্তর প্রগতি, অ্যারিথমেটিক প্রোগ্রেশন, ঠিক আছে, মানে সমান্তর প্রগতি মানে কি হয়, মানে প্রত্যেকটার মাঝে গ্যাপ সেম থাকে, ঠিক আছে, প্রথমটা থেকে দ্বিতীয়টা, দ্বিতীয়টা থেকে তৃতীয়টা, তৃতীয়টা থেকে চতুর্থ, সবগুলো গ্যাপ সেম থাকে, ঠিক আছে। তাহলে সমান্তর প্রগতির ক্ষেত্রে এভারেজ সমান কি হয়, সমান্তর প্রগতি এভারেজ সমান a প্লাস l বাই 2, এটা মনে রাখবে, ঠিক আছে। সমান্তর প্রগতির ক্ষেত্রে আমার একটা সিরিজের সমান্তর প্রগতি সিরিজের ক্ষেত্রে গড় হয় তোমার a প্লাস l বাই 2, এখানে a সমান কি, a সমান হচ্ছে ফার্স্ট টার্ম, ঠিক আছে, ফার্স্ট টার্ম মানে হচ্ছে প্রথম পদ, আর l সমান কি, l সমান লাস্ট টার্ম, ঠিক আছে, লাস্ট টার্ম, ঠিক আছে। তাহলে এখানে দেখো এই প্রগতিটা ফার্স্ট টার্ম কি আছে, প্রথমে 4, 4 এর প্রথম গুণের মাল্টিপল কি হবে, 4 * 1 সমান 4, লাস্ট মাল্টিপল কি হবে, প্রথম 9টা মাল্টিপল বলেছে, তাহলে 4 * 9 সমান 36, লাস্ট কি হবে, লাস্ট টার্ম কি হবে 36 বাই কি বলেছে 2, তাহলে 36 আর 4 এ কত হচ্ছে 40 বাই 2 সমান কত হচ্ছে 20, বাস কি আছে আমার, শুধু এইটুকু ফর্মুলা মনে রাখবে, অ্যারিথমেটিক প্রোগ্রেশনের আমার এভারেজ হয়, গড় হয় প্রথম পদ প্লাস লাস্ট পদ বাই 2, ঠিক আছে, এটা মনে রাখবে। তো চলো আজকের মতো এখানে শেষ করছি, ঠিক আছে, তাহলে আজকে আমাদের কি হলো, 28 নভেম্বর 2025 আরআরবি গ্রুপ ডির আমার থার্ড শিফট শেষ হলো, কাল নেক্সট শিফট শুরু হবে, এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা 101টি শিফট আমরা সলিউশন করব, 101টা শিফটের সলিউশন করব এভাবে ধীরে ধীরে, ঠিক আছে, সঙ্গে থাকো, কোনো অসুবিধা হবে না, আশা করছি কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। এবার তোমরা কি করবে, তোমরা ভিডিওটা দেখবে, তারপর পিডিএফ আমি দেব টেলিগ্রাম চ্যানেলে, পিডিএফটা দেখে কোশ্চেনগুলো পাবে, কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে, যেটা আটকাবে সেটা আরেকবার ভিডিওটা দেখে নেবে, ঠিক আছে। তো চলো আজকের মতো এখানেই শেষ করা যাক, থ্যাংক ইউ ভেরি মাচ।